হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্থনীতি প্রথম পত্রের ক্লাসে হেরে গেল প্রথম পত্রের ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা যারা অর্থনীতি প্রথম পত্র পরীক্ষার ক্লাসের জন্য অধীর আগ্রহে ছিলা, অধীর অপেক্ষায় ছিলা, তোমাদের অপেক্ষার অবসান আজ হলো। তোমাদের অর্থনীতি পূর্ণাঙ্গ একটা ক্লাস হবে এবং এই পূর্ণাঙ্গ ক্লাসে অর্থনীতির A to Z আমি শেষ করে দিব এবং কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায় থেকে আসবে সেই ব্যাপারগুলো কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আমি শেষ করে দিব। তো তোমরা একটু ঝটপট একটু জয়েন করে ফেলো। যারা যারা জয়েন করছো একটু জানাও আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করব এবং আজকে একটা ধামাকা ক্লাস নিব এবং ধামাকা ক্লাস নিব, ঠিক আছে? ধামাকা একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। আমরা ধামাকা একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা কে কে আসলে জয়েন করছো একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করব এবং অর্থনীতি প্রথম পত্রের পুরো A to Z আমরা আজকে সাজেশন দিব এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে সবগুলো কিন্তু আজকে আমি বলে দিব, ঠিক আছে? তো তোমরা সবাই একটু আসলে ঝটপট একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু ঝটপট জানাও ভাইয়া, একটু ঝটপট জানাও। আচ্ছা, তানজিলা মুন্নি বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন করো। আমরা কিন্তু অর্থনীতির ওকে জুবাইর মোর্শেদ জিসান বলেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জুবাইর, ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা একটু মেনশন করো। সুরে ইসরা তামান্না বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো ভাইয়া, সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো। অনেকেই আসলে 4-5 মিনিট দেরি হয়ে গেছে। প্লাবন এসেছো, প্লাবন বলেছো হাই ভাইয়া। হ্যালো প্লাবন। সবাই একটু মেনশন করে দাও। ওকে, সবাই একটু মেনশন করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বিজ্ঞান বিভাগের, আমি দেখতে এসেছি কোন ক্লাস লাইভে চলতেছে। আচ্ছা, এখন অর্থনীতি প্রথম পত্রের ক্লাস চলতেছে এবং অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা যেহেতু আমাদের হচ্ছে 17 তারিখ, এজন্য আমরা অর্থনীতি প্রথম পত্রের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো যাদের অর্থনীতি প্রথম পত্র আছে সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো। আশিকুর রহমান, তোমার বন্ধুরা যাদের কিনা অর্থনীতি আছে তাদেরকে কিন্তু তুমি ক্লাসে মেনশন দিতে পারো। তো সবাই একটু আসলে ঝটপট মেনশন দাও। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, সবাই একটু হচ্ছে ফ্রেন্ডদের একটু মেনশন করো। ওকে, তোমরা হচ্ছে মেনশন করতেই থাকো। আসলে আমি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করছি। তো আমরা অর্থনীতি প্রথম পত্রের আজকে একটা সিকিউ এর পূর্ণাঙ্গ একটা ক্লাস করার চেষ্টা করব। কোন কোন অধ্যায় আসলে আমাদের শর্ট সিলেবাসে আছে, সেই অধ্যায় থেকে কোন কোন টপিক পড়লে আমরা আসলে পরীক্ষায় কমন পাবো এবং কি ধরনের সিকিউ আসলে পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমি হাতে কলমে তোমাদের হচ্ছে দেখাই দিব। তো আসো আমরা হচ্ছে প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও কি বলতো সমাধান। তো আমরা এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, এই অধ্যায়টা আসলে আমরা করব। এখন এই অধ্যায়টা করতে গিয়ে আসলে কি ধরনের প্রশ্ন আসলে আমাদের পরীক্ষায় আসে সেটা আমাকে একটু দেখতে হবে আগে। তো আমরা একটু দেখব যে কি ধরনের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসে, যেগুলো আমরা অবশ্যই পড়বো। তো এখান থেকে দেখো যে আমরা প্রথমেই যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অবশ্যই আসলে পড়বো। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আসে সেটা একটু পরে আমি আসলে তোমাদের বলবো। এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে পিপিসি। কি বলতো? পিপিসি মিন্স প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কিন্তু ক নাম্বার প্রশ্নের মধ্যেও আসবে যে পিপিসির অর্থ কি, ঠিক আছে? পিপিসির পূর্ণরূপ লেখো, এভাবে কিন্তু ক নাম্বার প্রশ্ন আসবে। তখন লিখতে হবে যে পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, এই উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের কি থাকবে বলতো? আমাদের উদ্দীপকে একটা উৎপাদন সম্ভাবনার সূচি থাকবে অথবা একটা উদ্দীপক থাকবে, সেটা থেকে সূচি বের করে তারপরে আমাকে কি করতে হবে বলতো? একটা উৎপাদন সম্ভাবনা রেখা
অঙ্কন করতে হবে। এবং ঘ নাম্বারে অবশ্যই কি থাকবে বলো তো, হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদন করা যাবে না এবং কোন বিন্দুতে উৎপাদন করা যাবে এবং কেন, এর বিন্দু ব্যাখ্যা আসবে ঘ নাম্বারে। ঠিক আছে, ঘ নাম্বারে যদি উৎপাদন সম্ভাবনা রেখা আসে তাহলে ঘ নাম্বারে কি আসবে বলো তো, যে কোন বিন্দুতে উৎপাদন করা যাবে না এবং যাবে এটার কারণ আসলে ব্যাখ্যা করো। তো একটু পরে কিন্তু সেই ধরনের সিকিউ গুলো কিন্তু আমরা একটু দেখে ফেলবো। ঠিক আছে, ওকে ওকে ওকে। তো আমরা একটু আসি নিচের দিকে, যে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা প্রথমে পড়লাম এবং কি ধরনের প্রশ্ন কিভাবে আসবে সেটা কিন্তু আমি তোমাদের বললাম। এখন আসো যে আর কি আসতে পারে, যে এই যে আমি এখানে বলছি যে কোন বিন্দু উৎপাদন করা যায় এবং যায় না, এটাও দেখবে, কারণ এটা ঘ নাম্বারে আসবে, যে কোন বিন্দুতে উৎপাদন করা যায় না এবং কোন বিন্দুতে উৎপাদন করা যায় সেটা কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা ইয়াতে দেখতে হবে। যেমন আমি তোমাদের এখানে একটা দিয়ে মানে দেখাই, যে এরকম একটা ধরো যে এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। ধরো এখন এখানে হচ্ছে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম হচ্ছে জি, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম হচ্ছে ধরো বি। এখন প্রশ্ন আসবে ঘ নাম্বার, যে জি বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব, ব্যাখ্যা করো। তখন তুমি কি লিখবা, যে জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, এর কারণ হচ্ছে জি বিন্দু হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু, যেটাকে আমরা বলি অর্জনযোগ্য অঞ্চল। কি বলি বলতো, অর্জনযোগ্য অঞ্চল বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের অর্জনযোগ্য অঞ্চল বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। এবং এখানে কি করা যায় না বলতো, এখানে আসলে উৎপাদন করা যায় না। এই যে বি বিন্দু মাঝে মাঝে এখানে আসবে, যে বি বিন্দু থেকে উৎপাদন করা যায়, বি বিন্দুতে উৎপাদন করা যায়, তবে উৎপাদন করলে কি হবে, এই যে আমাদের সম্পদ, এই সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে। সম্পদের কি করবে বলতো, সম্পদের অদক্ষ ব্যবহার হবে, সম্পদের অদক্ষ ব্যবহার হবে এবং একই সাথে এটা কি নির্দেশ করবে বলতো, বেকারত্ব নির্দেশ করবে। কেন বেকারত্ব নির্দেশ করবে, কারণ সম্পদের যে সঠিক ব্যবহার সেই ব্যবহারটা এখানে হবে না, সম্পদের পরিপূর্ণ ব্যবহারটা এখানে হবে না। এই জন্য এখানে কি হবে বলতো, বেকারত্ব নির্দেশ করবে যদি আমরা বি বিন্দুতে আসলে উৎপাদনটা করি। ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কি ধরনের প্রশ্ন আসবে আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এখন আসো যে এই যে আরেকটা প্রশ্ন আসে, আরেকটা কি প্রশ্ন আসে বলতো, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থা, এই যে বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের, 4 ধরনের। এখান থেকে কিন্তু এমসিকিউ পাবা, আবার সিকিউ আসার সম্ভাবনা আছে। এই যে অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বে 4 ধরনের, এখান থেকে প্রশ্ন সবচেয়ে সৃজনশীল যেটা আসে সেটা হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক, এই দুইটা বেশি আসে। তবে মাঝে মাঝে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটাও আসে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি বলতো, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো এই যে ধনতান্ত্রিক বা এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এবং এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য পড়ে নিব এবং সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য পড়ে নিব, মিশ্র কয়েকটা বৈশিষ্ট্য পড়ে নিব। তাহলে আমরা যে কোনো ধরনের আমরা কি করতে পারবো বলতো, প্রশ্নের উত্তর করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য খুব সুন্দর করে জেনে নিব। যেমন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, এখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকে, আমি সম্পদের মালিক, এবং এখানে ব্যক্তির স্বাধীনতা থাকে কিংবা তোমার উৎপাদকের স্বাধীনতা থাকে। আমরা যদি বলি সমাজতান্ত্রিকের ক্ষেত্রে এখানে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। আমি বেসিক যে হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো সেগুলোর কথা আমি দু একটা উল্লেখ করলাম। ঠিক আছে, আর মিশ্রতে কি হয়, ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক একটা সহাবস্থান হয়। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা আশা করি যে এগুলো তোমরা সবাই পারো। আমি জাস্ট বলে দিচ্ছি কি পড়তে হবে, কোন জায়গায় তোমাদের ফোকাস করতে হবে। তোমরা কে কে ক্লাসে আসছো আরেকবার আমি একটু দেখি। স্যার আমার বন্ধু 3 জনকে মেনশন করছি, আমাকে কিন্তু কেন কিছু উপহার দিতে হবে। ওকে, আমি চলে গেলাম স্যার, আসসালামু আলাইকুম। ওকে আশিকুর, ঠিক আছে। ওকে, বিথিলা এসেছো, বিথিলা, আফরিন, উর্মি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উর্মি কেমন আছো? তোমরা সবাই ঝটপট একটু জয়েন করে ফেলো। তামান্না, তাসনিম, তাইবা এসেছো, যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো তোমরা একটু ঝটপট আসলে ফ্রেন্ডদের কিন্তু মেনশন করতে পারো। ঠিক আছে, ক্লাসটাতে আসলে বন্ধুদের অংশগ্রহণ বাড়বে। ঠিক আছে, তো তোমরা একটু সবাই কিন্তু ঝটপট কি করতে পারো বলো তো, সবাই একটু ফ্রেন্ডদের কিন্তু মেনশন করতে পারো। সবাই ক্লাসটাতে আসলে বন্ধুদের মেনশন করো, সবাই ক্লাসে আসলে আসুক। ঠিক আছে, সবাই ক্লাসে আসুক। সবাই কিন্তু এই কোনো প্রশ্ন থাকলে সে কিন্তু আসলে কি করবে বলো তো, সে প্রশ্নগুলো
আচ্ছা স্যার এক্সাম 17 তারিখ না 19 তারিখ, ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা মারিয়া তোহা বলেছো ভাইয়া কোন কোন চ্যাপ্টার ক্লিয়ার ক্লিয়ার থাকলে 7টা সিকিউ পাবো? জান্নাত বলেছো, সেরি জান্নাত বা আচ্ছা আচ্ছা আমি সেটাও বলে দেবো। মার্জিয়া তোহা বলেছো আসসালামাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা যারা এখন আসছো, অর্ণা বলেছো, অর্ণা সূত্রধর বলেছো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। 17 তারিখ ইসলামের ইতিহাস, কি করবো অর্থনীতি নাকি ইসলামের ইতিহাস? ওকে আচ্ছা কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তোমরা সবাই একটু ঝটপট বন্ধুদের কিন্তু মেনশন করো। ও তোমাদের পরীক্ষা মানে কবে হোক সেটা সমস্যা নেই, আমি কয়েকটা ক্লাস নিতে চাইছি। তো দেখো যে আজকে আমি কতদূর পারি, আমি ততদূর পর্যন্ত আসলে তোমাদের করাই ফেলবে ইনশাআল্লাহ। তো আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা সিকিউতে আসে না, তবে সেটা এমসিকিউ এর জন্য এবং ক নম্বরের জন্য বেসিক কনসেপ্ট থাকবে। যেমন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাতে মনে করা হয় যে সম্পদের মালিক হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ, এবং সেখানে হচ্ছে কি বলতো, সেখানে আমরা শুধু ভোগ করি, আমরা শুধু সম্পদটা ব্যবহার করি, এটা হচ্ছে মূল কথা। তো এখানে এখানে জাস্ট ওই জায়গাটা দেখলেই হবে, কিন্তু ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নিব। এরপরে হচ্ছে বাদ বাকি টপিক, এখানে লিখে দিচ্ছি যে বাদ বাকি টপিক এমসিকিউ ও ক খ নম্বরের জন্য পড়বো। আর কি কি টপিক আছে, যেমন সুযোগ ব্যয় আছে, ঠিক আছে, মাঝে মাঝে দেখবা যে সুযোগ ব্যয়ও কিন্তু সিকিউ আকারে চলে আসবে। ঠিক আছে, এখানে সাজেশন দিয়েছি, এর মানে যে এর বাইরে আসবে না তা কিন্তু না, এর বাইরে একটা বোর্ডে হঠাৎ করে চলে আসতে পারে। ধরলাম যে সুযোগ ব্যয় চলে আসলো, সুযোগ ব্যয় চলে আসলো, তাহলে এই সুযোগ ব্যয় তো বেসিক কনসেপ্ট, সুযোগ ব্যয়ের সাথে তো উৎপাদন সমন্বয় রাখার একটা মিল আছে। ঠিক আছে, তো সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হচ্ছে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করার জন্য তুমি কি করতে পারো, যে অপর দ্রব্যের যতটুকু তুমি ছেড়ে দাও, সেটা হচ্ছে সুযোগ ব্যয়, তাই না? তো এটা তো ইজি জিনিস, এই জন্য আমি সাজেশনে অ্যাড করি নাই, ওটা বেসিক কনসেপ্ট। এবং অর্থনীতিকে যে প্রধান দুইটা ভাগে ভাগ করা যায়, একটা তোমার হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মানে এক কথায় হচ্ছে তোমার একটা সামষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এই সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, কোন শব্দ থেকে আসছে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ কি, এই জিনিসগুলো কিন্তু তোমার ক নম্বর এমসিকিউ এর জন্য কিন্তু আসবে। কিংবা কয়েকটা সংজ্ঞা ভালো করে দেখে দিতে হবে, ঠিক আছে? যেমন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন, সেটা আসতে পারে, বুঝতে পেরেছো? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন বাদ বাকি টপিকের জন্য কিন্তু এমসিকিউ এবং ক খ নম্বর, বুঝতে পেরেছো? আর তারপরে এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করেছি, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি যে প্রথম অধ্যায়টা ক্লিয়ার। ওকে ওকে, আর নেক্সট কে পাওয়ার জন্য এক্স কে ছেড়ে দেওয়া হলো সুযোগ ভাই, বেস্ট, তাই বা বেস্ট বলেছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুষ্টম করবা কিন্তু পড়াটা আগে, ঠিক আছে? এখন আসো যে আমরা এই যে ব্যাপারগুলো বলছি, আমরা একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করি, ঠিক আছে? মানে এতক্ষণ আমি সাজেশন দিলাম কি কি পড়তে হবে সেটা বললাম, একটু বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটু কথা বলি। বিস্তারিত যদিও অতটা সুযোগ না, তাহলে কিন্তু একটা অধ্যায় নিয়ে আমাকে একদিন করে পড়াতে হবে, অতদিন তো সময় না অ্যাকচুয়ালি। তো তোমাদের যতটুকু সম্ভব আমি একটু পড়াচ্ছি। তো দুষ্প্রাপ্যতা আসলে কাকে বলে, দুষ্প্রাপ্যতা কাকে বলে, এটা নিয়ে আসলে ক নম্বর প্রশ্ন আসতে দেখা যায়, যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, ঘাটতিকে আসলে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। খুব সুন্দরভাবে সংজ্ঞাটা এইভাবে দিতে পারে, যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে বলো তো, দুষ্প্রাপ্যতা বলে। পরেরটাতে আসো নির্বাচন কাকে বলে। এই যে সম্পদটা হচ্ছে সীমিত, এই জন্য আমাদের কি করতে হয় বলো তো? ধরো তোমার দুইটা জিনিস দরকার, তোমার ধান দরকার, পাট দরকার। এখন তুমি তো দুইটা জিনিস পারবা না, কেন পারবা না? কারণ তোমার সম্পদটা সীমিত। তাহলে তুমি কি করবা বলো তো? দুইটার একটাকে তোমাকে কি করতে হবে, বাছাই করতে হবে। এই যে সম্পদ সীমিত হওয়ার কারণে, সম্পদ সীমিত হওয়ার কারণে তোমাকে যে দুইটা পণ্য থেকে বা দুইটা অভাবের মধ্যে থেকে একটা অভাব বাছাই করতে হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে নির্বাচন, বুঝতে পেরেছো? তাহলে নির্বাচন কাকে বলে? যে অসংখ্য অভাবের মধ্যে সবচেয়ে গুরুত্ব অনুসারে বা গুরুত্ব অনুযায়ী তোমার যে প্রয়োজনীয় অভাব, সেটা পূরণ করাকে বা সেটা বাছাই করাকে আসলে কি বলে বলো তো? নির্বাচন বলে। এই নির্বাচন কিন্তু এই যে সরকারি ইলেকশন না, বুঝতে পেরেছো? এটা নির্বাচন হচ্ছে অভাবের নির্বাচন, ঠিক আছে? যেটার প্রয়োজন সেটাকে বাছাই করা, ঠিক আছে? যে আমার দরকার ধান, কারণ আমি মাছে ভাতে বাঙালি, আমি তো ভাত খাবো, তার মানে আমি পাট উৎপাদন করব না, আমার ভাত দরকার। এই যে একটাকে বাদ দিয়ে তুমি আরেকটা বাছাই করলা, এটাই হচ্ছে কি বলতো? নির্বাচন। এখন একটা খ নম্বর প্রশ্ন আসে, সেই খ নম্বর প্রশ্ন কিন্তু তুমি লিখে নিতে পারো। খ নম্বর প্রশ্ন কিন্তু তুমি লিখে নিতে পারো। কিভাবে লিখে নিতে পারো আমি একটু বলি, যে দুষ্প্রাপ্যতা থেকেই, দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা থেকেই খ নম্বর প্রশ্ন খুব আসে। আমি লিখে দিচ্ছি, দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন সমস্যার নির্বাচন নির্বাচন সমস্যার নির্বাচন সমস্যার কি হয় বলতো? উদ্ভব হয়, ঠিক আছে?
বা উদ্ভূত ব্যাখ্যা করো। ঠিক আছে, এভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, ব্যাখ্যা করো, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। কি বলতো, দুষ্প্রাপ্যতা থেকে নির্বাচন সমস্যা উদ্ভূত অথবা দুষ্প্রাপ্যতা থেকে নির্বাচন সমস্যার সৃষ্টি হয় বা তৈরি হয়, ব্যাখ্যা করে। এটা কিন্তু খ নম্বর প্রশ্ন। বুঝতে পেরেছো কিভাবে দুষ্প্রাপ্যতা থেকে, যদি সম্পদটা অনেক অনেক থাকতো, যদি সম্পদটা অনেক থাকতো তাহলে কি তোমার নির্বাচন করা লাগতো? নির্বাচন করা লাগতো না। মানে তখন তোমার অনেক টাকা আছে, তুমি যা খুশি তাই কিনতে পারতা। কিন্তু তোমার অনেক টাকা নাই, তোমার অনেক সম্পদ নাই, এই জন্য তো তোমাকে কি করতে হবে, অভাব অনুযায়ী বা গুরুত্ব অনুযায়ী তোমাকে কি করতে হবে, তোমাকে প্রয়োজনীয় যে অভাব সেটাকে তোমাকে বাছাই করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, 4 অধ্যায় বেশি কঠিন লাগে আর অর্থনীতি পুরাই কঠিন লাগে। আচ্ছা, কোনো সমস্যা নেই, একটু ক্লাসে থাকো, আমি 2টা ঘন্টা ক্লাস নিব, ইনশাল্লাহ অনেকটাই কি হবে বলো তো, অনেকটাই কভার হয়ে যাবে। এবং তোমার হচ্ছে এই ক্লাসগুলো তুমি আবার করতে পারবা। ঠিক আছে, এই ক্লাসগুলো তো ইউটিউবেও যাবে, রেকর্ড থাকবে, তুমি চাইলে করে ফেলতে পারবা। ওকে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। সুযোগ ভাই আমি একটু আগেই বলছি, এটা নিয়ে আর কথা না বলি। ঠিক আছে, তবে একটা ব্যাপার এখানে খেয়াল করবা, সুযোগ ব্যয় কি, তুমি যে যতটুকু পাওয়ার জন্য যতটুকু ছেড়ে দিছো, এই ছেড়ে দেওয়া অংশটা কি বলতো? ধরো তুমি এইটা ছেড়ে দিছো, এই যে এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। এটা মনে রাখবা, ছেড়ে যাওয়াটা হচ্ছে কি বলতো, সুযোগ ব্যয়। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন অধ্যাপক অধ্যাপক P.A. স্যামুয়েলসন, আধুনিক অর্থনীতির জনক। ঠিক আছে, উনি কি বলতো, আধুনিক অর্থনীতির জনক অধ্যাপক P.A. স্যামুয়েলসন। P.A. স্যামুয়েলসন, P.A. স্যামুয়েলসন। উনি কি বলতো, উনি হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। কি বলতো, আধুনিক অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক কে বলতো, অধ্যাপক P.A. স্যামুয়েলসন। আচ্ছা, এই যে অধ্যাপক P.A. স্যামুয়েলসন, তিনি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা, তিনি 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করছেন। কি কি উল্লেখ করছেন? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তিনি এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করেছেন। কে করেছেন বলতো? অধ্যাপক P.A. স্যামুয়েলসন। একটা বা 2টা বোর্ডে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে আসছে, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে তোমার হচ্ছে গ নাম্বার প্রশ্ন আসছে। এটা খুবই রেয়ার, আসে না সেভাবে, তবে একটা বোর্ডে বা 2টা বোর্ডে বিগত 5-7 বছরে একটা বোর্ডে হচ্ছে এই 3টা জিনিসকে আসলে ব্যাখ্যা করে আসছে। এই জিনিসগুলো আসলে খুবই ইজি, তোমরা কিন্তু ইজিলি পারবা। ঠিক আছে, ওকে। ওকে, আমরা সামনের দিকে আগাই, আমাদের অনেক পড়া। এখন এই যে কথা হচ্ছে, আমাদের যে এই যে সাজেশনগুলো দিলাম, প্রথমে আমরা সাজেশন দিলাম, তারপরে বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম। তো আমরা এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোকে এখানে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আচ্ছা এইটা বাদ দাও, উৎপাদন সমরেখা কাকে বলে? উৎপাদন সমরেখা কাকে বলে এখানে দেওয়া আছে, বাদ দিব না। কেন বাদ দিব? ওকে, বাদ দিব না, তোমরা আসলে এটা আমি লিখে দিয়েছি যে উৎপাদন সমরেখা কাকে বলে। ঠিক আছে, উৎপাদন সমরেখা কাকে বলে? যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তাকে আসলে কি বলে? উৎপাদন সম্ভাবনা রেখা বা কি বলে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে। কি, আবার বলো, যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় তাকে কি বলে? উৎপাদন সম্ভাবনা রেখা বলে। ওকে। আচ্ছা, এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন আমরা করব কিভাবে? আমাদের একটা এরকম সূচি থাকবে, এরকম কি থাকবে বলতো, উৎপাদন সম্ভাবনার সূচি থাকবে। মাঝে মাঝে এই সূচিটা থাকবে না, তখন কিছু কিছু স্টুডেন্টদের মাথা আউলে যায়, কি ভাইয়া সূচি তো নাই, এখন কিভাবে কি করব? কিন্তু যখন সূচি থাকবে না তখন একটা উদ্দীপক থাকবে, এবং উদ্দীপকে এই সূচির কথাগুলোই বলতো উদ্দীপকে লিখে দেওয়া থাকবে। তখন ওই লিখে দেওয়া জিনিসটা তোমাকে কি করতে হবে বলতো, আগে সূচি আকারে, প্রশ্নের উত্তরে আগে সূচি আকারে এভাবে লিখতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। বুঝতে পারছো? যদি এরকম না থাকে, জাস্ট বর্ণনা দেওয়া থাকে, তাহলে সেই বর্ণনাটাকে তোমাকে আগে সূচিতে কনভার্ট করে নিতে হবে, তারপরে তোমাকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা তোমাকে অঙ্কন করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে কি থাকতে পারে বা, মাঝে মাঝে আসলে সূচি থাকবে না, মাঝে মাঝে সূচি না থেকে কি থাকবে, একটা বর্ণনা থাকবে। তখন তোমার মাথাটা ঘুরে যাবে, কি পড়লাম, আমি তো সূচি পড়েছিলাম, এখন তো সূচি নাই। তো প্রথমে কি করতে হবে, সেটাকে আসলে ওই উদ্দীপকটাকে সূচিতে কনভার্ট করে তারপরে আমি কি করব বলতো, কার্ভটা অঙ্কন করব। কি কার্ভ অঙ্কন করব? উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, তো এখানে একটা সূচি দেওয়া আছে। আমরা দেখলাম যে আমরা হচ্ছে যদি ধান উৎপাদন করি, তাহলে আমরা যদি হচ্ছে 0 উৎপাদন করি তাহলে পাট আমরা সর্বোচ্চ পাবো। আমরা যদি ধানের উৎপাদন 30 করি তাহলে আমরা পাট পাবো হচ্ছে 40। আমরা যদি ধান 40 করি তাহলে আমরা পাট পাবো 30। আমরা যদি ধান সর্বোচ্চ 50 করি তাহলে আমরা
পার্ট পাবো হচ্ছে শূন্য, মানে একটা যদি তুমি শূন্য করো আর একটা সর্বোচ্চ পাবা। ওকে, এটা হচ্ছে আমার একটা হচ্ছে সূচি। এখন গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমি কি করব বলতো, আমি একটা চিত্র অঙ্কন করব। এই যে চিত্রটা নিলাম, এই চিত্রটা নেয়ার পরে আমি একদিকে নিব ধান, একদিকে নিব কি বলতো পাট। আমি জাস্ট কি করব, আমি জাস্ট হচ্ছে রেখাটা অঙ্কন করে ফেলবো। এখানে শূন্য, এখানে ধরো তুমি ধান নিতে পারো, আর এখানে তুমি কি নিতে পারো বলতো, পাট নিতে পারো। জাস্ট তুমি দেখাবা, ঠিক আছে? জাস্ট তুমি কিভাবে দেখাবো, ধরো এখানে হচ্ছে 10-20 করে, ঠিক আছে? এখানে ধরো 10, এখানে 20, এখানে হচ্ছে 30, এখানে 40, এখানে হচ্ছে 50, এখানে ধরো 10, এখানে ধরো 20, এখানে 30, এখানে 40, এখানে 50। তো আমরা এখানে ওয়াই ধরলাম, এখানে হচ্ছে এক্স ধরলাম। ভূমি অক্ষ কি বলতো, ও এক্স, এবং লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই। আমরা কি করব, যখন ধানের উৎপাদন শূন্য তখন পাটের উৎপাদন হচ্ছে 50, এখানে একটা বিন্দু দিব। যখন ধানের উৎপাদন 30, এই যে ধানের উৎপাদন 30, তখন কত, পাটের উৎপাদন হচ্ছে 40, এই যে 40, আমরা কি করব, এটা হচ্ছে যোগ করে দিব। তারপরে দেখো আমরা যোগ করে দিতে পারি, আবার কি বলতো এইভাবে আমরা ডট ডট দিতে পারি। তারপরে 40, যখন ধান 40 তখন পাট কত, পাট হচ্ছে 30, এই যে 30, এখানে একটা বিন্দু পাইলাম। তারপরে যখন ধান হচ্ছে 50 তখন পাট হচ্ছে কিন্তু শূন্য, এই যে ধান যখন 50 পাট শূন্য, তাহলে আমরা বিন্দু পাইলাম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন আমরা কি করব, এই যে বিন্দুগুলো যোগ করে দিব। তাহলে এটা আমার কি হলো বলতো, এটা আমার উৎপাদন সম্ভাবনা রেখা হলো। বুঝতে পেরেছো? যদিও একটু হিজিবিজি হয়েছে, কিন্তু তোমাদের আমি বিশ্বাস করি তোমরা অনেকেই পারো। তারপর আমি কয়েকজনের জন্য জিনিসটা আসলে দেখাইলাম, ঠিক আছে? এগুলোর উত্তর কিন্তু এখানেই আছে। বলো যে তোমরা কে কে বুঝছো বা ক্লাসগুলো বুঝতেছো কিনা, ঠিক আছে? ওকে, তোমরা একটু সবাই বলো। ওকে, ওকে, তোমরা সবাই একটু আমাকে জানাবা যে ভাইয়া ক্লাস বুঝতেছো, কথা বুঝতেছো কিনা, ঠিক আছে? সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া ঠিক আছে, তখন আমি এটা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, উর্মি বলেছে এটা পারবা, ইনশাল্লাহ এটা পারবা, আমি জানি। কিন্তু 2 অধ্যায় থেকে মূলত তোমাদের সমস্যাগুলো শুরু হবে, ঠিক আছে? 2 অধ্যায় থেকে মূলত তোমাদের সমস্যাগুলো শুরু হবে। তোমরা ক্লাসে তোমাদের অংশগ্রহণ খুবই কম, তাহলে আমি ডিটেইলে পড়াবো না, ঠিক আছে? তোমাদের ডিটেইলে পড়াবো না, তোমাদের অংশগ্রহণটা খুবই কম, আমি জাস্ট তোমাদের সাজেশনটা দিব। ওকে, আচ্ছা, ওকে, তোমাদের অংশগ্রহণ খুবই কম, হতাশাজনক। তোমরা তোমরা হচ্ছে সবাই কিন্তু ক্লাসটাতে জয়েন করবা, ফ্রেন্ডদের মেনশন করবা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা দেখি যে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব কিনা। দেখো, যদি তুমি ধানের একক 30 করো, এই যে ধানের একক 30, আচ্ছা, পাটের একক যদি তুমি 30 করো, তাহলে মাঝখানে আসে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এটা, ঠিক আছে? একটু দেখো, খেয়াল করো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কোনটা, এই যে এটা। কিন্তু তুমি যদি আসলে ধানটা 30 করো, এই যে এটা হচ্ছে 30, যদি তুমি ধানটা 30 করো এবং পাটও 30 করো, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বিন্দু আসে, ধরলাম এটা শ্রী বিন্দু। তাহলে ভিতরে আসলে উৎপাদন করা যাবে কি? এখানে বলছে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব কিনা। তোমার উত্তরের পক্ষে মতামত দাও। তুমি বলবা যে সম্ভব, কিন্তু এখানে কি হবে বলতো, বেকারত্ব নির্দেশ করবে। উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দুতে উৎপাদন করতে হয়, ভিতরে উৎপাদন করা যায় না। তবে উৎপাদন করতে পারবো, কিন্তু সেটা আসলে কি নির্দেশ করবে বলতো, সেটা আসলে বেকারত্ব বা সম্পদের অপূর্ণ নিয়োগ বা সম্পদের অপূর্ণ ব্যবহার বা অদক্ষ ব্যবহার নির্দেশ করবে। বুঝতে পারছো? তাহলে আমরা ঘ নম্বরের উত্তরটা কিন্তু এভাবে লিখবো, ঠিক আছে? ওকে, আশা করি যে তোমরা পারবা। একটু সামনের দিকে যাই, এখানে সমাধানটা দেওয়া আছে, ঠিক আছে? আমি যে সমাধানটা করছিলাম সেটাই এখানে দেওয়া আছে। যা সুন্দর করে, শুধু সমাধান করলে হবে না, তোমাকে সুন্দর করে একটা ব্যাখ্যা দিতে হবে। এই স্লাইডটা কিন্তু আজকেই তোমরা পাবা, এই স্লাইডটা আজকেই পাবা, জাস্ট A to Z তুমি দেখে ফেলবা। এবং এই স্লাইডটা কিন্তু পূর্ণাঙ্গ না, যারা ক্লাসগুলো করছো তারা আসলে কি বলতো, তাদেরকে আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় কি ফোকাস করতে হবে, কোন জায়গায় ফোকাস পয়েন্ট যদি একটা বাড়ে, একটা সাজেশনে বাড়ে, কোন বোর্ডের জন্য বাড়ে, সেটা কিন্তু আমি বলছি, ঠিক আছে? যেমন সুযোগ ব্যয় সাজেশনে ছিল না, কিন্তু আমি আবার বলছি কি যে একটা দুইটা বোর্ডে কিন্তু সুযোগ ব্যয় দিয়ে দিতে পারে সিকিউরিটির জন্য। তো তখন তুমি কি করবা, কারণ তুমি তোমার ক নাম্বারের জন্য হলেও দেখে যাও যেন তুমি লিখতে পারো, যদি দেয়, ঠিক আছে? কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি, আমি যে সাজেশনগুলো দিছি। ওকে, তো এখানে কি করবো আমরা, হচ্ছে চিত্রটা লেখার পরে
চিত্রটা অঙ্কন করার পরে আমি সুন্দর করে একটা কি করব বলো তো, সুন্দর করে একটা বর্ণনা দিব, সুন্দর করে একটা বর্ণনা দিব, ঠিক আছে। যে চিত্রে ও এক্স ভূমি অক্ষে আমি ধান এবং ও ওয়াই লম্ব অক্ষে পাটের পরিমাণ নির্দেশ করা হয়েছে। তারপরে তুমি লিখবা যে কি, তারপরে তুমি লিখবে ধানের উৎপাদন 0 একক অবস্থায়, পাটের উৎপাদন সর্বোচ্চ 50 একক। এভাবে তুমি খুব সুন্দর করে লিখবে। এগুলোতে আবার বিন্দু যোগ করে দিতে পারো, যে যা এ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, যা বি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে, যা সি বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে। এবার সুন্দর করে বর্ণনাটা দিবা। তুমি কিন্তু তিনে পাবা, ঠিক আছে। বর্ণনাটা যেন খুব সুন্দর হয়, বর্ণনাটা যদি সুন্দর হয় তুমি তিনই পাবা, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। খুরশিদ জাহান এসেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। দেখো যে ধানের উৎপাদন 30 একক অবস্থায়, পাটের উৎপাদন 300 একক সম্ভব নয়, মানে 300 না, এটা হচ্ছে 30 আর কি, এখানে 300 চলে আসছে। এটা তো অলরেডি আমি করাইছি যে যদি, আচ্ছা এখানে 300ই মনে হয় প্রশ্নটা। আচ্ছা যাই হোক, মানে যাই হোক, তুমি হচ্ছে যদি 300 হয় তাহলে এটা বাইরের বিন্দু হবে, ঠিক আছে। যদি 300 হয় তাহলে বাইরের বিন্দু হবে, আর যদি 30 হয় তাহলে ভিতরের বিন্দু হবে, এই বিন্দু হবে, বুঝতে পেরেছো। যদি 300 হয় তাহলে কি বাইরের বিন্দু, আর বাইরের বিন্দু উৎপাদন করা যায় না, সেটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, সেটা হচ্ছে বাইরের বিন্দু, উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু, সেটা এখানে উল্লেখ করা আছে। যদি 30 হয় ভিতরে আর 300 হলে বাইরে। ওকে, এটা তোমরা পারবা আশা করি, সেটা তোমরা পারবা। এখন এখানে কি দেওয়া আছে দেখি, যে একজন কৃষিবিদ 1 বিঘা জমিতে গম ও আলুর সম্ভাব্য ফলনের তথ্য একটি রেখার সাহায্যে তুলে ধরলেন। যে এখানে তিনি আলু উৎপাদন করলেন মনে, এখানে গম, যে 5 যদি মন উৎপাদন করেন তাহলে তিনি এটা পান হচ্ছে 55, যদি এটা কিছুই না উৎপাদন করেন তাহলে তিনি আলু পান হচ্ছে 60। আবার যদি 5 মন উৎপাদন করেন, মানে গম 5 মন করেন তাহলে 55 পান হচ্ছে আলু। আবার গম যদি 10 মন উৎপাদন করেন তাহলে 45 মন পান হচ্ছে আলু। যদি গম 15 মন উৎপাদন করেন তাহলে 30 মন পান আলু। যদি গম হচ্ছে 20 মন উৎপাদন করেন তাহলে কি, হ্যাঁ 20, আচ্ছা সরি, হ্যাঁ যদি 15 30 আর যদি 20 মন উৎপাদন করেন তাহলে কি পান বলো তো, তোমার হচ্ছে ইয়া পান না, মানে আলু উৎপাদন পান না। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আলু উৎপাদন পান না বলতে 0 পান। তো এখন এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা কার্ভের মাধ্যমে দেখানো হয়েছে। গ নাম্বার বলা হচ্ছে যে কৃষিবিদ উদ্দীপকের রেখাচিত্রটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো। রেখাচিত্রটির সাহায্যে কি দেখেছেন, উৎপাদন সম্ভাবনা রেখা দেখিয়েছেন না। এই যে বর্ণনাটা আছে না, শুধু বর্ণনাটা করে দিলেই কিন্তু তোমার হলো। দেখো এই জায়গায় কিন্তু তোমার কি আছে, উদ্দীপকে চিত্রটা অঙ্কন করেই দেওয়া আছে, তোমাকে জাস্ট কি করতে বলছে, রেখাচিত্রটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো। কি দেখিয়েছেন, তিনি দুইটা উৎপাদনের বা দুইটা উপকরণের, তিনি উপকরণ না, জাস্ট আমরা বলবো যে দুইটা ফসলের উৎপাদন বা দুইটা পণ্য দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ তিনি দেখাইছেন। তো সেটাকে আমরা কি করব বলো তো, বর্ণনা করব। তাহলে কিন্তু আমাদের গ নাম্বারের উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ঘ নাম্বারটা একটু খেয়াল করো, যে কোনো কৃষক যদি এম বিন্দুতে উৎপাদন করে তবে কি তাকে দক্ষ কৃষক বলা যায়, কেন বুঝিয়ে লেখো। এই যে এম বিন্দুতে উৎপাদন করে, এম বিন্দুতে উৎপাদন করলে তো কি সম্পদের কি দক্ষ কৃষক হবে না, অদক্ষ ব্যবহার হবে। সম্পদের কি হবে বলো তো, অদক্ষ ব্যবহার হবে বা অপূর্ণ নিয়োগ হবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাখ্যা করে দিতে হবে। আশা করি এটাও কিন্তু ক্লিয়ার, তোমাদের যেভাবে প্রশ্ন আসুক। ওকে আচ্ছা, তোমাদের যেভাবে প্রশ্ন আসুক সেভাবে কিন্তু পাবা। ওকে আচ্ছা, এখানে 30 হলে অপূর্ণ নিয়োগ, সেই জিনিসটা কিন্তু বললাম যে অদক্ষ ব্যবহার, অপূর্ণ নিয়োগ, এবং হচ্ছে কি বলতো বাইরে হচ্ছে কি অর্জনযোগ্য অঞ্চল। ইনশাল্লাহ তোমরা কিন্তু পারবা, সেই জিনিসগুলো এখানে উত্তর সহ কিন্তু দেওয়া আছে, এই স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে আচ্ছা, আশা করি যে এখান থেকে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আসলে তোমাদের আর কোনো ভুল হবে না। ওকে আচ্ছা, এখন আসো যে আমরা এই যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছিলাম, আমি ইতিমধ্যেই আসলে কিছু বৈশিষ্ট্যের কথা বলছি সাজেশনের সময়। আমি একটু তাড়াতাড়ি আগাবো। যেসব প্রতিষ্ঠানগত কাঠামো অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের: ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এবং কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এগুলোর বৈশিষ্ট্য কিন্তু আমি বলছি যখন ইয়াগুলো দিছি। তা বাদেও এখানে আছে সুন্দর করে আমি সাজাই দিছি তোমাদের জন্য। তোমরা যারা আসলে বইয়ে অনেকগুলো পড়ে আসলে অভ্যস্ত বা মনে রাখতে পারো না, তারা এখানে এই কয়েকটা পড়ে নিতে পারো, ঠিক আছে। যে এখানে সম্পদের মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানা থাকে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তারপর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ থাকে, যা খুশি সে উৎপাদন করতে পারে। এখানে অবাধ প্রতিযোগিতা থাকে এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এবং মুনাফা অর্জন কি হয়, এখানে সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব হয়। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিংবা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। এরপরে দেখো যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী শোষণ
অনুপস্থিত। কেন শ্রেণী শোষণ অনুপস্থিত? কারণ এখানে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে তোমাকে উৎপাদন করতে বলে, তুমি পরিশ্রম করে উৎপাদন করবা, তোমাকে তোমার পরিশ্রম অনুযায়ী তোমাকে কি দেয়, তো কৃষকদের আসলে ভাগ করে দেয়। তো সুতরাং এখানে শ্রেণী শোষণ আসলে হয় না। এরপরে উপকরণের ব্যক্তি মালিকানা নেই, মানে সব উপকরণের বা সম্পদের মালিক হচ্ছে কে বলতো, সরকার এক্ষেত্রে। আবার হচ্ছে অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত, এখানে কোনো প্রতিযোগিতা থাকে না, এখানে মূলত পরিশ্রম অনুযায়ী, কাজ অনুযায়ী মূলত কি হয় বলতো, যোগ্যতা অনুযায়ী মূলত রাষ্ট্র হচ্ছে কি দেয়, রাষ্ট্র হচ্ছে সম্পদটা বন্টন করে দেয়, উৎপাদনটা বন্টন করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্যর ব্যাপার। চাহিদার উপর নিয়ন্ত্রণ হয়। আবার কি সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, যেটা বলছিলাম ইতিমধ্যে, কেন্দ্রীয় পরিকল্পনা হয়, মানে রাষ্ট্র যেহেতু তোমার মালিক, সুতরাং রাষ্ট্রই পরিকল্পনা করে কি উৎপাদন করা হবে, কিভাবে বন্টন করা হবে ইত্যাদি। ওকে, এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। তোমরা যদি হচ্ছে এমসিকিউ এ চলে আসে, যে নিচে সমাজতান্ত্রিক অর্থনীতি বা বহুপদী এমসিকিউ কিন্তু চলে আসবে এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন বা এমসিকিউ, তখন কিন্তু তোমাদের পারতে হবে। ঠিক আছে, ওকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার এখানে বৈশিষ্ট্য আছে। এখানে কি হবে বলতো, এখানে হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং কি বলতো, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুইটা সহাবস্থানের মাধ্যমে মূলত কি হয়, তোমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হয়। ঠিক আছে, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিলা। ওকে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আমি বললাম সিকিউ এর জন্য আসবে না, তবে হচ্ছে ক নম্বর এবং হচ্ছে এমসিকিউ এর জন্য একটু জানা লাগবে। সম্পদের মালিক এখানে মনে হয় সৃষ্টিকর্তা, মানে মনে করা হয় সৃষ্টিকর্তা, কারণ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে তোমার সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। আমরা শুধু কি করি বলতো, ভোগ করি, আমরা হচ্ছে ব্যবহার করি। ঠিক আছে, মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, এটার দ্বারা। তারপর হচ্ছে বাইতুল মাল, তারপর হচ্ছে শ্রমের মর্যাদা, সুদমুক্ত অর্থনীতি, মানে শ্রমের মর্যাদা, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া। আবার হচ্ছে কি বলতো, মানব কল্যাণ, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। তো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, আমরা জাস্ট একবার দেখে ফেলবো। তো এখন সুযোগ ব্যয়ের ব্যাপারটা এখানে আবার হচ্ছে আমি একটু বর্ণনা করে দিছি, যেন হচ্ছে তোমাদের একবার হলো দেখে যেতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিছি, বুঝতে পারছো? আমি প্রতিটা অধ্যায়েরই প্রায় জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিছি। এটা আমি তোমাদের জন্য ভালো করছি এবং সেগুলোর উত্তরও আমি অ্যাড করছি, মানে সেগুলোর উত্তর মানে পূর্ণাঙ্গ একটা বইয়ের মতো আমি করছি, বুঝতে পারছো? এগুলো অনেক দিন থেকে করে আসতেছি তোমাদের জন্য, প্রায় 163 পেজের একটা স্লাইড, চিন্তা করতে পারো, 163 পেজের স্লাইড। আমি যদি একটা করেও কথা বলি, মানে একটা অধ্যায়ে যদি আমি 100টা করেও কথা বলি, তাহলে কি পরিমাণ আসলে কথা বলতে হবে। কিন্তু তোমাদের অংশগ্রহণ দেখো, মাত্র 72 জন ক্লাস করতেছো। ঠিক আছে, কিন্তু তোমাদের অংশগ্রহণ, তোমাদের আসলে আগ্রহের জায়গাটা কম। তাহলে কেমনে ক্লাস নিব বলো তো? কেউ জানে না, অনেকেই জানে না যে আজকে ক্লাস, অথচ কিন্তু ঘোষণা করেছিলাম। ঠিক আছে, তোমাদের জন্য আমি কি সাজিয়েছি, যে এগুলো যেন তোমরা অন্তত পড়তে পারো। ঠিক আছে, অন্তত পড়তে পারো, আমি কিন্তু এগুলো সাজিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া, পারবো ইনশাল্লাহ। 2 অধ্যায়ের এমসিকিউ নিয়ে ভয়, এমসিকিউ আমি সাজিয়েছি, এমসিকিউ এর যে তোমার হচ্ছে এমসিকিউ এর যে লেকচার শিট, সেটাও কিন্তু আমি তোমাদের দিব। ঠিক আছে, ওগুলো পড়লে এনাফ। এগুলো হচ্ছে ক নম্বরের সাজেশন, তারপর হচ্ছে তোমার খ নম্বরের সাজেশনও আছে এখানে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে খ নম্বরের সাজেশন, যে কোন কোন প্রশ্ন আসলে খ নম্বরের পড়বা। শুধু সাজেশন না, উত্তরও কিন্তু আমি অ্যাড করেছি। ঠিক আছে, আমি কিন্তু উত্তরও দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, যেন তোমরা এটা এটা পড়েই পরীক্ষা দিতে পারো। আবার কি বলছি, যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কি কি জিনিস আসলে প্রথম অধ্যায় থেকে আসলে আমাদের পড়া উচিত। যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক অধ্যাপক পি.এস. স্যামুয়েলসন, 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছেন অধ্যাপক পি.এস. স্যামুয়েলসন, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। তারপরে হচ্ছে অর্থনীতির জবর সমস্যা কি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স, অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞান বলেছেন স্যামুয়েলসন, অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা, অর্থনীতিতে অদৃশ্য হৎকতারির প্রবর্তক হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপরে অর্থনীতিতে মানে বিশ্বে বা পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের, বাংলাদেশে বিদ্যমান অর্থব্যবস্থা মিশ্র, বেস্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, এসেছে কোন শব্দ থেকে, মাইক্রোস থেকে, সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো, এসেছে হচ্ছে ম্যাক্রোস থেকে। বলো, এই যে মানে একটা প্রিমিয়াম লেকচার শিট মনে করো, এই যে তোমাদের হচ্ছে প্রোভাইড করব, তোমাদের আসলে অন্য কোনো কিছু পড়তে আদৌ কি হবে? তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, যে তোমার কি আদৌ কিছু পড়তে হবে? তুমি ক নাম্বার পাচ্ছ, তুমি খ নাম্বার পাচ্ছ, সেগুলোর উত্তর পাচ্ছ সহজ সহজ ভাষায়, মানে আমার ভাষায়। আবার হচ্ছে সৃজনশীল কি কি আসবে সেগুলো সাজেশন দেওয়া আছে, কয়েকটা সৃজনশীল আবার হচ্ছে উত্তর সহ দেওয়া আছে। তুমি আর কি চাও বলো তো? তুমি আর কি চাও?
আচ্ছা, ওকে, এইগুলা নোট আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা হচ্ছে আর কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে আর কি, আর কিছু প্রশ্ন দেওয়া আছে। তো আমরা হচ্ছে সে প্রশ্নগুলো একটু দেখলাম, আমি তো আগে দেখাইছি। তো এখন আমরা একটু সামনের দিকে যাই আসলে। আচ্ছা, এখানে অর্থনৈতিক ব্যবস্থাগুলো দেওয়া আছে, যে এই যে আমি একটা জাস্ট প্রশ্ন পড়ি যে করিম এমন একটি দেশের নাগরিক যেখানে নাগরিকরা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করেন। উৎপাদনের উপকরণের উপর তাদের কোনো মালিকানা নেই, কারণ দেশের সরকার সব সম্পদের মালিক এবং কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে উৎপাদন ও বন্টন নিয়ন্ত্রিত হয়। এখন গ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের আলোকে করিমের দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা। আগে আইডেন্টিফাই করতে হবে যে করিমের দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোন ধরনের। অবভিয়াসলি অবশ্যই কি হবে বলতো, এটা হচ্ছে সমাজতান্ত্রিক, কারণ সম্পদের মালিক কে বলছে, রাষ্ট্র, তাহলে অবশ্যই কি হবে বলতো, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। সমাজতান্ত্রিক বা কি হবে বলতো, নির্দেশমূলক হবে। ইজি, দেন আমরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলকের কয়েকটা বৈশিষ্ট্য লিখবো। তো ঘ নম্বর বলছে কি যে করিমের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমি কি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, আমি মনে করি যে করিমের দেশের অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি বলতো, অর্থনৈতিক ব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে। তো সেই জিনিসগুলো আমি একটু কি করব বলতো, বর্ণনা দিব, যে এখানে আসলে শ্রমিক শোষণ নাই। ঠিক আছে, ওকে, ওকে, তোমরা পারবে আমি জানি এগুলো। আর হচ্ছে প্রথম অধ্যায় থেকে আর আসলে কিছু না বলছি, এগুলো তোমরা সবই দেখে নিতে পারবা। জাস্ট হচ্ছে কি বলতো, আমি তোমাদের ধরাই দিলাম। আশা করি আজকের ক্লাসে এমন কোনো স্টুডেন্ট নাই যে কিনা প্রথম অধ্যায় নিয়ে কোনো তার ঝামেলা হতে পারে। ঠিক আছে, এবং এই লেকচার শিটটা সে যখন পড়বে তার কাছে পানি হয়ে যাবে, আমি বিশ্বাস করি তার কাছে পানি হয়ে যাবে। এখন আসো যে আমরা এই যে ভোক্তা এবং উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায় কনজিউমার এবং প্রডিউসার বিহেভিয়ার যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়টা আসলে আমরা একটু পড়ার চেষ্টা করব। এবং দ্বিতীয় অধ্যায়টা অনেকের কাছেই কঠিন এবং অনেকে স্কিপ করতে চায়। একটা স্টুডেন্ট আমাকে নক করছে, ক্লাসে আছে কিনা, ও আমাকে বলতেছে ভাইয়া আমি কি হচ্ছে না, ও দুইয়ের কথা বলে না, ও বলছে 4 এবং নবম অধ্যায় বাদ দিতে পারবো। তখন ওকে বললাম ধরো নবম অধ্যায়ে 2টা প্রশ্ন আসবে এবং তোমার দুইটা আসবে না, ধরলাম একটা আসবে, কিন্তু 9 অধ্যায়ে তো 4 অধ্যায়ে একটা আসবে। ধরলাম একটা আসবে 4 অধ্যায়ে, 9 অধ্যায়ে 2টার কম আসবেই না। তাহলে 2টা যদি 9 অধ্যায় থেকে আসে আর একটা যদি 4 অধ্যায় থেকে আসে, ধরলাম 4 এবং 9 মিলে 3টা প্রশ্ন। এখন 3টা প্রশ্ন যদি তার 11টা প্রশ্ন থেকে যায়, তাহলে তাকে 9টাতে 60টা উত্তর করতে হবে। যখন ওই 60টাতে চলে যাবে, 9টাতে চলে যাবে, দেখবে যে সেখানেও কি প্যাচ প্যাচ মারা আছে একটা দুইটা প্রশ্নে। তো তখন তোমার উপায় কি হবে? তার মানে কি, নবম অধ্যায়েও তুমি বাদ দিতে পারবে না। নবম অধ্যায়ে তো তোমার পুরোপুরি কঠিন লাগবে না, হয়তো তোমার একটা দুইটা জিনিস আসলে তুমি চিত্র অঙ্কন করতে পারছো না, বুঝতে পারছো না, এমন মনে হতে পারে যে নবম অধ্যায়ে। কিন্তু আমি তো বলে দিব যে নবম অধ্যায়ের 2টা প্রশ্ন আসলে একটা আসবে, খুবই সহজ। তো সেই সহজটা তুমি তো পারবে অবভিয়াসলি। কঠিন বলতে কি, কঠিন বলতেও শব্দ নেই, হয়তো তুমি পড়ো নাই বা প্র্যাকটিস করো নাই, এই জন্য হয়তো নবম অধ্যায়ের বাকিগুলো পারবা না। কিন্তু আমি ধরাই দিব তো কোন প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে ফোকাস করবা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। দ্বিতীয় অধ্যায় থেকে অবভিয়াসলি 2টা প্রশ্ন, 100% 2টা প্রশ্ন আসলে আসবে। 100% 2টা আসবে, 3টা এসে যেতে পারে। ঠিক আছে, 3টা এসে যেতে পারে, কিন্তু 2টা 100%। এই যে এক অধ্যায়ের কথা কে যেন বললো একটু আগে, চ্যাট আমি একটু দেখলাম যে কি বলতেছে, এক অধ্যায় থেকে 2টা আসবে। এটা দুই একটা বোর্ডে আসবে, একটা দুইটা বোর্ডে এক অধ্যায় থেকে 2টা আসবে। এক অধ্যায় থেকে যে বোর্ডে 2টা প্রশ্ন আসবে, সেই বোর্ড তো সহজ প্রশ্ন, সেই বোর্ডের বাকি প্রশ্ন কি হবে এটা বোঝা আছে। বুঝতে পারছো ব্যাপারটা? যে বোর্ডে এক অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, সেই বোর্ডে তো সহজ প্রশ্ন, সে তো পারবেই। ঠিক আছে, সে পারবে। কিন্তু যে বোর্ডে এক অধ্যায় থেকে একটা, তার মানে সে বোর্ডে বাকি অধ্যায়গুলো থেকে আসবে। ঠিক আছে, এই জন্য এক অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে এমন বোর্ড খুবই কম। ঠিক আছে, এমন বোর্ড খুবই কম হবে। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। 2 অধ্যায় থেকে 2টা মাস্ট বি, 3টা চলে আসতে পারে। ঠিক আছে, 4টা আসবে না, 3টা চলে আসতে পারে। ওকে, আচ্ছা, ওকে।
ওকে, এখন আমরা হচ্ছে কি করব, আমি তো প্রশ্ন করি নাই, আমি যদি প্রশ্ন করতাম তাহলে বলেই দিতাম তোমাদের যে হচ্ছে এতটা এতটা কোন বোর্ড থেকে আসলে আসছে, বলে দিতাম। ওকে, আসো যে দ্বিতীয় অধ্যায় থেকে আসলে আমরা কি পড়বো, কি পড়া আমাদের লাগবে এই অধ্যায় থেকে, আমাদের সাজেশন দেখো। আমরা প্রথমে উপযোগ পড়বো, আমরা উপযোগ সবাই কম বেশি পারি। এই উপযোগ, এই ইংরেজি হচ্ছে ইউটিলিটি, ঠিক আছে, ইউটিলিটি, ইংরেজি হচ্ছে ইউটিলিটি। এই উপযোগটা পড়বো। উপযোগ থেকে আমাদের কি আসবে, একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। আবার বলছি যে যে বোর্ডে সহজ প্রশ্ন সেই বোর্ডে আসলে উপযোগ থেকে প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? ওকে, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এই যে মোট উপযোগ হচ্ছে টিইউ এবং প্রান্তিক উপযোগ হচ্ছে এমইউ। টিসি এবং এমসি কেন, এটা হচ্ছে টিইউ, সরি এটা হচ্ছে টিইউ, এমসি না, এটা হচ্ছে এমইউ। ওকে, আচ্ছা দেখো, যারা ক্লাসে আসছে তারা কিন্তু এই ভুলটা মানে সমাধান করে নিতে পারবে, যা তারপরে বাইরেরও পারবে স্টুডেন্ট, কারণ ওরা জানে টিসি মানে হচ্ছে মোট খরচ, ঠিক আছে, আর এমসি মানে হচ্ছে প্রান্তিক খরচ। ওকে, এখানে ভুল হয়েছে, মানে হচ্ছে টিইউ হবে এবং কি হবে বলতো, এমইউ হবে। ওকে, দেখো যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা, সেই প্রশ্নটা কিন্তু এখান থেকে চলে আসে, ঠিক আছে, যদি টিইউ এবং এমইউ আসে। এবং আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে কি বলতো, এখান থেকে জাস্ট এটাই দেখবা। আরেকটা হচ্ছে জাস্ট আমি দেখাই যে কিভাবে আসলে সম্পর্কটা আসবে। একটা চিত্রের মধ্যেই তোমাকে মোট উপযোগ রেখা এবং একটা চিত্রের মধ্যেই তোমাকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে। ধরো মোট উপযোগ রেখা এরকম হবে, মোট উপযোগ রেখা কেমন হবে বলো তো, মোট উপযোগ রেখা এরকম হবে, এরকম হবে। এবং প্রান্তিক উপযোগ রেখা কেমন হবে জানো, প্রান্তিক উপযোগ রেখা হবে এরকম, ঠিক আছে, প্রান্তিক উপযোগ রেখা হবে এইরকম, ঠিক আছে, এই যে এরকম। ওকে, মানে মোট উপযোগ রেখা হচ্ছে বাড়ে, প্রান্তিক উপযোগ রেখা হচ্ছে কমে। মোট উপযোগ রেখা কি হয়, যখন হচ্ছে মোট উপযোগ রেখা সর্বোচ্চ হয়, মানে যখন কি হয় বলতো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, একটা একটা এমসিকিউ শিওর। তো টিইউ যখন সর্বোচ্চ হয়, এমইউ তখন কি হয়, এমইউ তখন ঋণাত্মক হয়। এই কথাটা লিখে নিতে হবে, এই কথাটা লিখে নিতে হবে। টিইউ তখন কি হয় বলতো, মানে টিইউ বলতে এমইউ, টিইউ যখন সর্বোচ্চ হয়, টিইউ যখন সর্বোচ্চ হয় এমইউ তখন ঋণাত্মক হয়। আবার টিইউ যখন কমে, টিইউ যখন কমে এমইউ তখন কি হয়, এমইউ তখন এমইউ সরি ঋণাত্মক না, এটা হচ্ছে শূন্য, সরি এটা হচ্ছে শূন্য। আচ্ছা, টিইউ যখন সর্বোচ্চ হয় এমইউ তখন কি হয় বলতো, এমইউ তখন শূন্য হয়, শূন্য হয়। ওকে, আর টিইউ যখন কমে তখন মূলত এমইউটা হয় হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক। বুঝতে পেরেছ? এই জিনিসটা লিখে নাও যে কি বলতো, আমি বললাম যে টিইউ যখন সর্বোচ্চ এমইউ তখন শূন্য, টিইউ যখন কমে এমইউ তখন ঋণাত্মক হয়। এই দুইটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, এমসিকিউ তুমি 1 নম্বর কমন পাইছো। বুঝতে পেরেছো? এমসিকিউ তুমি 1 নম্বর কমন পাইছো। টিইউ হচ্ছে মোট কি বলতো, মোট উপযোগ, আর এমইউ হচ্ছে প্রান্তিক উপযোগ। বুঝতে পেরেছো? যখন একটা চিত্রের মধ্যেই সম্পর্ক দেখাতে বলবে, তখন এভাবে আগে টিইউ রেখাটা অঙ্কন করবা, তারপরে এমইউ রেখাটা অঙ্কন করবা একটা চিত্রের মধ্যে, তখন দেখবা যে কি এইরকম আসবে, ঠিক আছে। আমি জাস্ট একটা নমুনা কি ছাড়া বলো তো, সূচি ছাড়া একটা নমুনা চিত্র অঙ্কন করে দিলাম। বলো কে কে পারবা, বলো তো কে কে বুঝছো, বলো। ওকে, কে কে বুঝছো? ওকে ওকে, আশিকুর বলেছে আমার উপহার কি দিয়েছেন? আশিকুর দেখা হলে ইনশাআল্লাহ দিব, ঠিক আছে। ওকে, দেখা হলে ইনশাআল্লাহ দিব আশিকুর। ওকে, দেখা হলে ইনশাআল্লাহ দিব। ওকে, আচ্ছা, তো আমরা এই উপযোগ পাইলাম। এখন কি বলতো, চাহিদা রেখা এবং সমীকরণ গঠন। চাহিদা সমীকরণ গঠন এটা মূলত কিভাবে আসে, সূচি থেকে। সূচি একটা দেওয়া থাকে, দেন সূচি থেকে আমরা চাহিদা সমীকরণ গঠন করতে বলা হবে। তাহলে সমীকরণ গঠন করার কিন্তু একটা কি আছে বলতো, একটা সূত্র আছে। সেই সূত্রটা আমি কি করব, মুখস্থ করব। তাহলে কিন্তু সমীকরণ সূচি দেওয়াই থাকবে, জাস্ট আমরা সমীকরণ গঠন করার জন্য একটা কি আছে, সূত্র আছে। সেই সূত্রটা জাস্ট মুখস্থ করে অ্যাপ্লাই করব, যে ওই সূচি থেকে আমরা সংখ্যাগুলোকে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা সমীকরণটা গঠন করতে পারবো। সূচি থাকবে, আমাকে কি করতে হবে, চাহিদা সমীকরণ গঠন করো। তখন আমি কি করব বলো তো, আমাদের ওই একটা চিত্র দিব, মানে ইয়া থাকবে, তোমার হচ্ছে সূচি থাকবে, দেন আমরা কি দিব বলো তো, সূত্র অ্যাপ্লাই করে আমরা সমীকরণ গঠন করব। সমীকরণটা এমন হবে যে কিউটি সমান সমান 20 - 2p, ধরো এরকম বের করতে হবে, ঠিক আছে। সূচি থেকে এরকম একটা সমীকরণে বের করতে হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, সূত্রটা
সূত্রটা আগে মুখস্থ করতে হবে। যে সূত্রটা যদি মুখস্থ করি জাস্ট আমি নিজে নিজেই কি করতে পারবো বলো তো, আমি নিজে নিজেই বসাতে পারবো। ওকে, এরপরে চাহিদার স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্ট পারে না। অনেক স্টুডেন্ট পারে না, এর কারণ হচ্ছে এদের আসলে কি মনে নাই, মানে এদের সূত্রটাই মনে থাকে না। তাহলে আগে কাজ কি? আগে কাজ হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা জানা। স্থিতিস্থাপকতা কাকে বলে? যে চাহিদার শতকরা পরিবর্তনের ফলে, মানে সরি, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো? চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমরা এই যে শতকরা পরিবর্তনটাকে আমরা কি বলছি? স্থিতিস্থাপকতা বলছি। এখন এই যে শতকরা পরিবর্তন স্থিতিস্থাপকতা, এই স্থিতিস্থাপকতা আসলে কয় ধরনের? এই স্থিতিস্থাপকতা হচ্ছে 3 ধরনের। এই যে 3 ধরনের, এই 3 ধরনের কি কি? একটা দাম স্থিতিস্থাপকতা, একটা আয় স্থিতিস্থাপকতা, একটা আর স্থিতিস্থাপকতা। এই যে 3 ধরনের স্থিতিস্থাপকতা, এই 3 ধরনের স্থিতিস্থাপকতার মধ্যে আবার কেমন আসবে বলবে যে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তোমার নির্ণয় করার পরে চিত্র মানে সূত্রটা লিখে তুমি নির্ণয় করার পরে তোমাকে আসলে যে মানটা আসবে সেই মানটা দেখে বুঝতে হবে এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা আড়াআড়ি মানে এটা হচ্ছে তোমার কেমন দ্রব্য বলো তো, এটা পরিবর্তক দ্রব্য নাকি পরিপূরক দ্রব্য, এটা কিন্তু তোমাকে আসলে তোমাকে নির্ণয় মানে বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে কিভাবে জাস্ট তোমাকে বললাম, তুমি কি করবা? তুমি হচ্ছে এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করবা। এখন এই সূত্রটা সহ আমি সামনের দিকে হয়তো দেখাবো। ঠিক আছে, ওকে। এখন আসো, না লম্বা হয়ে যাবে, ক্লাস লম্বা হয়ে যাবে। স্থিতিস্থাপকতা দেখালেই, 3টে স্থিতিস্থাপকতা দেখালে অনেক বড় লম্বা হয়ে যাবে আলাদা করে। ওকে, আরো কতগুলো অধ্যায় আছে তাই না? যোগান স্থিতিস্থাপকতা গুরুত্ব কম দিয়ে দেখবে। আমি কেন এই কথাটা বলছি? যোগান স্থিতিস্থাপকতা খুবই কম আসে, একটা বা দুইটা বোর্ডে আসবে যোগান স্থিতিস্থাপকতা। এই জন্য বলছি যোগান স্থিতিস্থাপকতা গুরুত্ব কম দিয়ে তোমরা একবার দেখে যাও সূত্রটা। তুমি চাহিদা স্থিতিস্থাপকতা খুব ভালো করে দেখবা। যোগান স্থিতিস্থাপকতা ঘাটতারা বোর্ড আছে না? ঘাটতারা বোর্ড কি কি বলো তো? সিলেট, যশোর, কুমিল্লা, তারা ভালো করে দেখবে, তারা ভালো করে দেখবে। সিলেট, যশোর, কুমিল্লা এদের আসলে কোনো বিশ্বাস নাই, এবং দিনাজপুর। ঠিক আছে, সিলেট, যশোর, কুমিল্লা, দিনাজপুর এগুলোকে আমি ঘাটতারা বোর্ড বলি। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো কিন্তু তোমার কমন না পড়ার জন্য দিয়ে দিবে। ঠিক আছে, সিলেট, যশোর, কুমিল্লা, বরিশাল, কুমিল্লা হচ্ছে কুমিল্লার হচ্ছে তোমার দিনাজপুর। ওকে, এর বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য হচ্ছে দুই ভাবে আসে। বাজার ভারসাম্য খুবই ইজি, খুবই ইজি। একটা হচ্ছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সূচি দেওয়া থাকবে, দেন একটা চিত্রের মধ্যেই তুমি চাহিদা এবং যোগান অঙ্কন করবে। কেমন? যে ধরো এটা একটা চিত্র, তুমি চাহিদা অঙ্কন করলে ধরলাম যে তুমি চাহিদা এরকম আসছে, যোগান অঙ্কন করছো এরকম আসছে। তাহলে যেখানে চাহিদা এবং যোগান কি হয়েছে বলো তো? চাহিদা এবং যোগান হচ্ছে সমান হয়েছে, যেখানে সমান হয়েছে এটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী এখানে হচ্ছে ভারসাম্য দাম, এখানে হচ্ছে ভারসাম্য দাম, আর এখানে হচ্ছে ভারসাম্য পরিমাণ। তো এইভাবে আমাকে কি করতে হতে পারে বলো তো? চিত্রের সাহায্যে ভারসাম্য নির্ণয় করতে বলা হতে পারে। মাঝে মাঝে কি থাকবে বলো তো? একটা চাহিদা সমীকরণ থাকবে, একটা যোগান সমীকরণ থাকবে। তখন আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো। মানে আমি হচ্ছে কি করবো বলো তো? এই যে এস সমান সমান কি বলতো? ডি সমান সমান এস, এভাবে লিখবো। ডি সমান সমান এস, এখানে হচ্ছে বা দিয়ে ডি সমান সমান কি দেওয়া আছে সেটা লিখবো, এস সমান সমান কি দেওয়া আছে সেটা লিখবো। দেন আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? একটা পি এর মান পাবো। এই পি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় চাহিদা সমীকরণে বসাবো, না হয় কি বসাবো বলতো? না হয় হচ্ছে যোগান সমীকরণে বসাবো। বসালে আমাদের কি আসবে বলতো? ভারসাম্য পরিমাণটা চলে আসবে। বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝছো? মানে আমি জাস্ট বিস্তারিত করাতে পারছি না বিকজ অফ টাইম। ঠিক আছে, দেখো বিস্তারিত করাতে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু তোমাকে সব ধরাই দিচ্ছি, এভরিথিং ধরাই দিচ্ছি, কিন্তু তুমি যদি একটু আবার দেখো। ঠিক আছে, বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এই পর্যন্ত কে কে বুঝছো? ওকে, পানি নাই। ওকে, মানে তোমাদের উপস্থিতি উপস্থিতি আরো কমছে, মানে উপস্থিতি আরো কমছে আসলে। মানে হ্যাঁ, প্লাবনা সাহেব বলছে ভাই যুক্তিবিদ্যা ক্লাস আমি জীবনে ভুলবো না। অর্থনীতি এখন ক্লাস করতেছো, অর্থনীতি করার পরে যদি বলো যে জীবনে ভুলবো না তাহলে ঠিক আছে। যুক্তিবিদ্যা তো চলেই গেছে, যুক্তিবিদ্যা তো চলে গেছে। অর্থনীতি ক্লাস করে যদি কিছু বুঝতে পারো, ক্লাস থেকে কিছু নিতে পারো, তাহলে আমি সার্থক। ঠিক আছে,
এই তো নাজমুস সাকিব তামিম বলেছে ভাইয়া এভাবে বললেই ঠিক আছে, আমাদের জানা আছে, জাস্ট আপনি ধরাই দেন। হ্যাঁ আমি সাজেশন দিচ্ছি এবং ধরাইও দিচ্ছি যে কি কি পড়বা কিভাবে পড়বা, ঠিক আছে, মানে ধরাইও দিচ্ছি। তারপরেও যদি কোনো সমস্যা ফেস করো, আমি তো বলছি যে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, তোমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে আছি, আমাকে মেনশন দিয়ে তুমি কিছু জানতে চাও, আমি না বলবো? ওকে। আচ্ছা, এরপরে কি বাজার ভারসাম্য দুইভাবে আসে, সেটা আমি বলছি কিভাবে, একটা চিত্রের সাহায্যে, আর একটা হচ্ছে এই দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা করবো, ঠিক আছে। আমি জাস্ট ধরাই দিচ্ছি, তুমি জাস্ট একবার বসো এটা নিয়ে, দেখবো তোমার ইজি লাগবে, পানি লাগবে। ওকে, বাকি টপিক এমসিকিউ এবং ক নাম্বারের জন্য আমরা পড়বো, এবং কি পড়বো সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে সাজেশন কিন্তু দিব। তো এখানে উপযোগ থেকে কি ধরনের প্রশ্ন, একটা দুইটা প্রশ্ন আসলে দেওয়া আছে, ঠিক আছে, উপযোগ থেকে প্রশ্নটা দেওয়া আছে যে একটা দুইটা প্রশ্ন আমরা এখান থেকে করব। আচ্ছা, চাহিদা বিধির ব্যতিক্রম এখানে আছে গিফেন দ্রব্য, এটা গিকেন না, এটা গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য ভেবলেন দ্রব্য, টেবলেন না, ঠিক আছে, এটা হচ্ছে ভেবলেন। ওকে। আচ্ছা, অভ্যাস ও রুচির পরিবর্তন, আয়ের পরিবর্তন, বিকল্প দ্রব্যের পরিবর্তন, এগুলো চাহিদা বিধির ব্যতিক্রম। মানে আমরা চাহিদা বিধি অনুযায়ী কি জানি বলতো? চাহিদা বিধি অনুযায়ী জানি যে কোন একটা দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, আমরা বিপরীতটা জানি। এখন বলছে চাহিদা বিধি কাজই করে না কিছু কিছু ক্ষেত্রে, সেটা কি, যে যখন একটা মানুষের আয়ের পরিবর্তন হবে, আমার বেতন এখন 20,000 টাকা, আমি যখন 40,000 টাকা বেতন পাবো, তখন আমি কি করব, সুপার শপ থেকে কিংবা বড় বড় জায়গা থেকে কিন্তু আমি কি করব, আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে আমি জিনিসগুলো কিন্তু কিনবো। তার মানে আয়ের পরিবর্তন করলে তুমি যতই জিনিসের দাম বাড়াও, আমি কিন্তু কিনবই, ওই বেশি দামিটাই কিনবো, কারণ আমার পজিশন তখন ওই রকম, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য হলেও কিনবে, ঠিক আছে, কিনে না ঈদের সময় মানুষ পাঞ্জাবি, তো এরকম আর কি। তো এরপর হচ্ছে কি বলতো, অভ্যাস ও রুচির পরিবর্তন, যদি মানুষের অভ্যাস এবং রুচি বদলায়, তখন ওই দ্রব্যটা যতই দাম হোক তখন কিন্তু মানুষ কিনবে। তো এই ক্ষেত্রে আসলে চাহিদাবিদ আসলে কাজ করে না, এগুলো চাহিদাবিদের ব্যতিক্রম। এগুলো নিয়ে কথা না বলি, চাহিদা রেখা এগুলো তোমরা পারবা। চাহিদা এবং যোগানের ক্ষেত্রে একটা জিনিস বলি, চাহিদা এবং যোগান রেখা যখন তুমি অঙ্কন করবা, তুমি দামটা, চাহিদা এবং যোগানের ক্ষেত্রে দামটা সব সময় হচ্ছে তুমি হচ্ছে লম্ব অক্ষে নিবা, কি দামটা লম্ব অক্ষে নিবা, আর চাহিদা এবং যোগানটা সবসময় কি নিবা বলতো, ভূমি অক্ষে নিবা। জাস্ট বললাম, চাহিদা এবং যোগানটা ভূমি অক্ষে নিবে। এখন চাহিদা রেখা অঙ্কন করতে বলুক কিংবা যোগান রেখা অঙ্কন করতে বলুক, তুমি তো পারবা, জাস্ট যে কোনো রেখা লম্ব ভূমি অক্ষ নিবা, তারপরে যেভাবে তোমার কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, সূচি, সেভাবেই হবে, মানে সূচি তোমাকে বলবে তুমি তোমার রেখাটা কেমন হবে, রেখা নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপারই নাই, ঠিক আছে, জাস্ট একটা বর্ণনা দিবা অবশ্যই। ওকে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে ঢাল। এই ঢালের ব্যাপারটা অনেকে আসলে কি বলতো এমসিকিউ এর মধ্যে আসবে, এমসিকিউ এর মধ্যে আসবে যে ঢাল কাকে বলে, ক নম্বরে আসতে পারে যে লম্বকের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের দুইয়ের অনুপাতকে ঢাল বলে। আমি সংক্ষেপে স্টুডেন্টদের যা পড়াই, কিন্তু এটা বইয়ের ভাষা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন সেটাকে ঢাল বলে। এভাবে না পড়ে আমি কিভাবে বলি যে লম্বকের পরিবর্তনের ফলে ভূমি অক্ষের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে, এইভাবে পড়ে। মানে এই ঢালের সূত্রটা হচ্ছে আমি এভাবে লিখে দেই যে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটা ঢালের সূত্র। আর ঢালের ক্ষেত্রে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে কি, সেটা আমি বলি যে হচ্ছে, সেটা বলি যে সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, লিখে নাও, সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান, সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান। ওকে ভাইয়া, আগের ক্লাসগুলো পাওয়া যাচ্ছে না কেন? আগে তো কোনো ইকোনমিক্স ক্লাস নেই নাই, মানে নিচে সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে তো কোনো ক্লাস নেই নাই। ওকে, এখানে কোনো ক্লাস নেই আর। ওকে, আমি কি বললাম যে সরলরেখার প্রতিটি বিন্দুর ঢালের মান সমান। ধরো একটা চিত্র দেওয়া থাকবে যে এ বিন্দুর ঢাল কত, বি বিন্দুর ঢাল কত, সি বিন্দুর ঢাল কত, কি হবে, এ বিন্দুর ঢাল যদি 2.50 হয়, বাকি সবগুলো বিন্দুর তুমি নির্ণয় ছাড়াই তুমি বলে দিতে পারবা সেগুলোর মানও কি বলতো সমান। কারণ আমি একটু আগে বললাম যে সরলরেখার প্রতিটা বিন্দুর ঢালের মানই কি বলতো সমান। এটা কিন্তু মনে রাখবা যে ঢালের মান প্রত্যেকটা বিন্দুরই সমান হয়, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, তারপরে একটা ব্যাপার যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে ঢাল সেটা হচ্ছে ধনাত্মক হয়, আবার বা ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী হচ্ছে ঋণাত্মক হয়, স্বাধীন চলকের ঢাল হচ্ছে শূন্য ঢাল, অধীন চলকের ঢাল হচ্ছে অসীম ঢাল। এটা একটু মনে রাখবা, কারণ এমসিকিউ এর জন্য দরকার, এমসিকিউ এর জন্য এটা দরকার, এমসিকিউ তে কয়েকবার আসছে, কয়েকবার এখান থেকে ওলট পালট করে আসছে, এটা একবার দেখবা, ঠিক আছে, জাস্ট একবার দেখবে, এমসিকিউ এর জন্য তোমার ক্লিয়ার হবে। তো এখানে বলছে চাহিদা সমীকরণ গঠন, এই যে বলছিলাম না যে সূত্রটা যদি মনে না রাখো চাহিদা সমীকরণ গঠন করতে পারবা না,
তো এখানে বলছে যে কিউডি মাইনাস কিউ1, কিউ1 হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ আর কিউ2 হচ্ছে পরিবর্তিত চাহিদার পরিমাণ, পি1 হচ্ছে প্রাথমিক দাম আর পি2 হচ্ছে কি বলতো, পি2 হচ্ছে পরিবর্তিত দাম। ঠিক আছে, এখানে কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2 সমান সমান পি মাইনাস পি1, পি মাইনাস পি1, পি1 মাইনাস পি ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2। এটা হচ্ছে কিসের সূত্র? চাহিদা সমীকরণ গঠন করার সূত্র। একটা সূচি থাকবে, সেখান থেকে আমি পি1টা বের করব, মানে প্রাথমিক দাম বের করব। বের করবো বলতে ওখানে তো দেওয়াই থাকবে, প্রথম যে দামটা সেটা পি1 আর পরের যে দামটা সেটা হচ্ছে পি2। আবার প্রথম কিউ1 কোনটা, প্রথম যে চাহিদার পরিমাণ সেটা হচ্ছে কিউ1, দ্বিতীয় যে চাহিদার পরিমাণ সেটা হচ্ছে কিউ2। জাস্ট আমি এখানে বসাবো, কিউডির মানটা এখানে থাকবে না, পি এর মানও এখানে থাকবে না, মানে বের করা লাগবে। তো আমরা হচ্ছে কি করবো, জাস্ট বসিয়ে আমরা কি আর গুণ করবো, তারপরে আমরা কি ম্যাথটা করে দিলে কিন্তু আমরা চাহিদা সমীকরণ কিন্তু পারবো। এখানে বলাই আছে চাহিদার পরিমাণ হচ্ছে এটা, এটা হচ্ছে কিউ1 প্রাথমিক চাহিদা, কিউ2 পরিবর্তিত চাহিদা। আমি বলছি যে কমপ্লিট প্যাকেজ তোমাদের জন্য, এটা কমপ্লিট প্যাকেজ আছে আমার এই আজকের ক্লাসের স্লাইডটা। মানে আমাকে ছাড়াও তোমরা হচ্ছে এই শুধু এই স্লাইডটা পড়ে এ প্লাস কেন, গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব, মানে 90+ পাওয়া সম্ভব শুধু স্লাইডটা পড়ে। ঠিক আছে, কারণ সেভাবে আমি স্লাইডটা সাজাইছি আর কি। তো এখানে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আছে, চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা কত প্রকার, সেগুলো এখানে আমি বলছি একটু আগে যেগুলো বললাম। আবার হচ্ছে এখানে ম্যাথগুলোও করে দেওয়া আছে, এবং তোমার হচ্ছে চাহিদার স্থিতিস্থাপক, চাহিদার দাম স্থিতিস্থাপক 1 হলে দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য, আর 1 এর চেয়ে কি হলে বলো তো, এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, যে 1 হলে স্বাভাবিক দ্রব্য, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। মানে কোন কিসের মানটা কেমন হলে তোমার হচ্ছে কি ধরনের দ্রব্য হয় সেটাও কিন্তু এখানে তুমি হচ্ছে আমি এখানে অ্যাড করে দিছি। তাহলে তোমার কেন ভুল হবে বলো তো, কেন ভুল হবে? এখানে যা সব উল্লেখ করে দিছি। আবার কি চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমি বলছি, আয় স্থিতিস্থাপকতা কাকে বলে দেন একটা উদাহরণ দিয়ে একটা ম্যাথ করিয়ে দিয়েছি। ম্যাথ করিয়ে দিয়ে আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে হচ্ছে কি বলতো, ইউআই এর ধনাত্মক হয় তাহলে দ্রব্যটি স্বাভাবিক বা সাধারণ দ্রব্য। চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি ইউআই এর মান ধনাত্মক হয় তাহলে দ্রব্যটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য বা সাধারণ দ্রব্য হিসেবে বিবেচনা হয়। মানে তোমাকে মাঝে মাঝে বলবে যে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করে এবং দ্রব্যটার প্রকৃতির উপর মন্তব্য করো, তখন আমি এভাবে জাস্ট লিখে দিব। ওকে, এরপরে আসো যে আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে হচ্ছে দ্রব্যের প্রকৃতি হয়, একটা হচ্ছে পরিপূরক, একটা হচ্ছে পরিবর্তক। তো মান আসলে দেখে আমরা বুঝবো, এখানে একটা সূত্র আছে, মানে সূত্রটা হচ্ছে কি আয় আর স্থিতিস্থাপকতার সূত্র। দেন আমরা কি করব, যে মান দেখবো আমরা, যদি আর স্থিতিস্থাপকতার মান হচ্ছে ধনাত্মক হয়, ধনাত্মক হলে দ্রব্যটা হচ্ছে পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। ঠিক আছে, আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটার নাম হচ্ছে পরিপূরক দ্রব্য। ঠিক আছে, ঋণাত্মক হলে পরিপূরক দ্রব্য, সেই জিনিসটাও কিন্তু আসলে আছে। এরপরে বাজার ভারসাম্য কিভাবে করতে হবে সেটা আমি অলরেডি বলছি তোমাদের। এখন 2 নম্বর অধ্যায়ের কিছু কি আছে বলতো, কিছু ক নম্বর প্রশ্নের সাজেশন আছে, জ্ঞানমূলকের সাজেশন আছে, সেগুলোর উত্তর দেওয়া আছে। দেন খ নম্বরের সাজেশন দেওয়া আছে, কিছু খ নম্বরের সাজেশন দেওয়া আছে। ঠিক আছে, কিছু খ নম্বরের সাজেশন দেওয়া আছে এবং সেগুলোর উত্তর দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো যে আমরা কিছু সৃজনশীল প্রশ্নেরও এখানে দেওয়া আছে। তো ইতিমধ্যেই সৃজনশীল প্রশ্ন জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া, কিন্তু ইতিমধ্যে কিন্তু সব জিনিসে কিন্তু আলোচনা করে দিয়েছি উত্তর সহ, সব কিন্তু ওই স্লাইডে কিন্তু আছে। ঠিক আছে, এরপরে দেখো জাস্ট এখানে কি আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে যে যেগুলো তুমি প্র্যাকটিস করবা বাসায় বসে, এগুলো জাস্ট প্র্যাকটিস করবা। তোমার জাস্ট প্র্যাকটিস করলে আর কোনো কিছু লাগবে না, কোনো কিছুই না, জাস্ট এগুলো প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা, সবকিছু করানো আছে, প্র্যাকটিস করবে। এখন 3 নম্বর অধ্যায়ে আসো। 3 নম্বর অধ্যায়ে আসো যে আসলে কি কি পড়বো, 3 নম্বর অধ্যায় থেকে কি কি পড়বো। 3 নম্বর অধ্যায় খুবই ইজি, আমি 4 নম্বর অধ্যায় থেকে একটু কথা বলবো আর কি। 4 নম্বর অধ্যায় নিয়ে একটু কথা বলবো আর কি। ওকে, আচ্ছা, 4 নম্বর অধ্যায় নিয়ে একটু কথা বলবো। বলো এই পর্যন্ত কে কে বুঝছো বলো তো? ওকে, কে কে বুঝছো এই পর্যন্ত?
ওকে, আচ্ছা আচ্ছা 2 নম্বর অধ্যায় কাইটা দিয়া আবার ঢুকছি, 2 নম্বর অধ্যায় কাইট দিয়া। আচ্ছা আচ্ছা 2 নম্বর অধ্যায়ে জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবা, 3 নম্বর অধ্যায়ে আসলে কি কি পড়বো, জাস্ট দুইটা হচ্ছে টেবিল যদি পারো তুমি তাহলে সবকিছু পারবা। দুইটা টেবিল আসলে আমি এখান থেকে করানোর চেষ্টা করব, জাস্ট টেবিল করাবো, ওকে। আচ্ছা 2 নম্বর অধ্যায় থেকে কি কি পড়বো সেটা আগে দেখি। যে আমরা উৎপাদন, এই অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন, উৎপাদন আয় ও ব্যয়, বা উৎপাদন ব্যয় ও আয়, ঠিক আছে। আচ্ছা তো এখন এই যে উৎপাদন, এই উৎপাদন থেকে আসলে আমরা উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা, সেই 4টা হচ্ছে এমসিকিউ এর জন্য পড়বো, যে ভূমিশ্রম, মূলধন সংগঠন। এখন উৎপাদনের পঞ্চম উপকরণের নাম হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি, এটা আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন। এখন বলা হচ্ছে যে এই যে উৎপাদন, এই উৎপাদন ধারণা থেকে আমরা হচ্ছে কি করবো, উৎপাদন মানে হচ্ছে নতুন একটা উপযোগ সৃষ্টি করা। তো এই উৎপাদন হচ্ছে প্রান্তিক উৎপাদন, যেটাকে আমরা বলবো এমপি, মার্জিনাল প্রোডাকশন। আর মোট উৎপাদন হচ্ছে কি টিপি। এই এমপি এবং টিপির ধারণা ভালো করে পড়বো, ঠিক আছে, ভালো করে একটু দেখবো এমপি কিভাবে বের করতে হয়। জাস্ট মোট টোটাল থেকে বিয়োগ করব, টোটাল থেকে বিয়োগ করলে কিন্তু আমরা কি করব, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে আমরা কিন্তু এমপিটা পাই। এটা আমরা জানি, প্রান্তিক বের করার সিস্টেম আমরা ইতিমধ্যেই শিখে আসছি, 2 নম্বর অধ্যায়ে আমরা জানি। তো এখান থেকে প্রান্তিক উৎপাদন এবং মোট উৎপাদনটা আমরা ভালো করে দেখব। মাঝে মাঝে এমপি এবং টিপি একসাথে একটা আসতে পারে চিত্রের মধ্যে। তো এরপরে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কোন কোন ক্ষেত্রে কার্যকর, তার আগের ব্যাপার হচ্ছে এই যে উৎপাদন বিধি, এই যে উৎপাদন বিধি একটা এখানে মানে লিখি নাই। এই যে উৎপাদন বিধি 3 প্রকার, ঠিক আছে, উৎপাদন বিধি 3 প্রকার না, একটা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, একটা ক্রমবর্ধমান উৎপাদন বিধি, আর একটা হচ্ছে সমপ্রান্তিক উৎপাদন বিধি। এই যে 3 ধরনের উৎপাদন বিধি, এখান থেকে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আসে। মানে একটা সূচি দিয়ে বলবে যে কি বলতো, সূচি দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন উৎপাদন বৃদ্ধিকে সমর্থন করে, তখন তোমাকে কি করতে হবে, এমপিটা দেওয়া থাকবে না, এমপিটা নির্ণয় করে, অথবা এমপিটা দেয়া থাকতে পারে চিত্রের মধ্যে, তখন তোমাকে কি করতে হবে, একটা এমপির তোমাকে কি করতে হবে, একটা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হবে এবং তারপরে ব্যাখ্যা করতে হবে যে যেহেতু এটা কমছে, কমলে কি বলতো, ধরো ছিল হচ্ছে 10, এরপর হচ্ছে 8, এরপরে 5, এরপরে 3, যদি এভাবে কমে তাহলে এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর যদি এভাবে বাড়ে 10, 12, 14, 16 এভাবে যদি বাড়ে তাহলে এটার নাম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আর যদি সবসময় কি থাকে 10, 10, 10, 10, তাহলে এটার নাম হচ্ছে সমপ্রান্তিক উৎপাদন বিধি। আশা করি বুঝতে পেরেছো। মানে এমপি, যখন তুমি এমপি নির্ণয় করবা, যখন দেখবা যে কমছে তখন এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যখন এটা হচ্ছে বাড়ছে তখন ক্রমবর্ধমান, আর যখন সমান সেটা হচ্ছে সমপ্রান্তিক উৎপাদন বিধি। কিন্তু পরীক্ষায় আসে কোনটা, পরীক্ষায় আসে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি গ নাম্বারে। আর ঘ নাম্বারে আসে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আসলে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে প্রযোজ্য সবচেয়ে বেশি, এরপরে বনজ সম্পদ, মৎস্য সম্পদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সেই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা করে পড়তে হবে, এখানে স্লাইডে দেওয়া আছে, তারপরে তোমরা 2-1টা প্রশ্ন কিন্তু আসলেই পড়তে পারো, ওকে। আচ্ছা ওকে, আচ্ছা এটা বুঝতে পারছো। এখন আসো যে এই যে উৎপাদন ব্যয় আয়, দেখবে দুটো টেবিল সব নির্ণয় করা দেখলেই যায় আসুক পারবে, তবে বেশি বেশি যা দেখবে, মানে এখানে আমি কি বলছি, যে উৎপাদন ব্যয় এবং আয়, মানে যত ধরনের উৎপাদন ব্যয় আছে সবগুলো দেখবে একটা টেবিল আছে। তুমি বোর্ড বইটা বের করো, বোর্ড বইটা বের করার পরে দেখবা যে উৎপাদন ব্যয়, মানে ধরো একটা উৎপাদন আছে, ধরো তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, দাম দেওয়া আছে, দেন হচ্ছে মোট আয় দেওয়া আছে, মানে সরি মোট হচ্ছে ব্যয় দেওয়া আছে, তারপর হচ্ছে গড় ব্যয় দেওয়া আছে, প্রান্তিক ব্যয় দেওয়া আছে, তারপর হচ্ছে গড় স্থির ব্যয় দেওয়া আছে, এভাবে একটা টেবিলে সবগুলো নির্ণয় করা আছে। তো ওই টেবিলটা দেখলেই তুমি আসলে কিভাবে নির্ণয় করতে হয় তোমার ধারণা হবে, এবং সূত্রগুলো, এখন সূত্র যদি তুমি না জানো, এগুলো তো বেসিক কনসেপ্ট, যে তুমি যদি মোট ব্যয় নির্ণয় করতে চাও তাহলে একটা উৎপাদন করতে খরচ হয়েছে 5 টাকা, তাহলে 2টা উৎপাদন করতে কয় টাকা খরচ হয়েছে, তাহলে এটা গুণ করতে হবে, এটা তো বেসিক সূত্র। এটার জন্য কি তোমাকে বইয়ের সূত্র মুখস্থ করতে হবে, করতে হবে না। তার মানে তুমি জাস্ট ওই সূত্র মানে টেবিলটা দেখলে অটোমেটিক তোমার মধ্যে ধারণা আসবে তুমি কিভাবে আসলে এটা তুমি কি করবা বলো তো, বের করবা, তুমি গড় কিভাবে বের করবা। আর গড়ে আমরা জানি কি, মোট উৎপাদনের পরিমাণ দিয়ে আমরা মোটকে কি করব, ভাগ করব, তাহলে আমাদের কি আসবে, গড়টা চলে আসবে। এই জিনিসগুলো আমাদের জানাই আছে, তাই না? এই জিনিসগুলো আমাদের জানা আছে। আমি জাস্ট বললাম যে এই যে উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়ের জন্য যে 2টা টেবিল আছে বইয়ের মধ্যে, সেই 2টা টেবিল ভালো করে দেখলে যে কোনো ধরনের তোমাকে এমসি নির্ণয় করতে বলুক, তোমাকে
তোমাকে এআর নির্ণয় করতে বলুক, তোমাকে হচ্ছে এএফসি নির্ণয় করতে বলুক, যাই করতে বলুক তুমি কিন্তু পারবা। জাস্ট ওই টেবিল দুইটার কনসেপ্ট তোমাকে কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। এরপরও না বুঝলে আমি তো আছি। তবে যা যা বেশি দেখতে হবে সেটা কি, এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এসি এর আকৃতি ব্যাখ্যা করো, এসি এর আকৃতি ব্যাখ্যা করো। এসি এর আকৃতিটা কিন্তু একটু কেমন কেমন, তাই না? এসি এর আকৃতিটা কিন্তু তোমার হচ্ছে একটু কেমন। তো এই জন্য এসি এর যে ব্যাপারটা, এই এসি বা হচ্ছে গড় হচ্ছে খরচ, গড় খরচের যে হচ্ছে রেখার আকৃতি, এটা একটু ভালো করে দেখবা। গড় খরচের রেখার আকৃতিটা কিন্তু খুব আসে, ঠিক আছে? এটা হচ্ছে অগ্র পশ্চাৎগামী আর কি হয়। তো ওকে, আচ্ছা আচ্ছা, আমরা তাহলে কি কি দেখবো এই 3 নম্বর অধ্যায় থেকে কিন্তু আমার জানা আছে। আমি জাস্ট বললাম যে কি কি দেখবো, ঠিক আছে? ভালো করে দেখবো। তো এখানে সবকিছু দেওয়া আছে যে মোট ব্যয় দেখতে হবে, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। জাস্ট আমি এখানে কিছু মানে টেবিলটা মনে অ্যাড করি নাই, টেবিলও অ্যাড করছি। ওকে, টেবিলও অ্যাড করছি, দেখো টেবিলও অ্যাড করছি। দেখো মাঝে 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 কি আসবে, এই টিসিটা থাকবে না, টিসিটা থাকবে না। বলবে কি বলতো, এই পর্যন্ত থেকে তোমাকে বলবে, মানে এই পর্যন্ত থাকবে একটা সূচি থাকবে, তোমাকে বলবে যে টিসি নির্ণয় করো, টিসি নির্ণয় করো। তোমাকে কি করতে হবে, আমরা জানি যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় এই দুইটা যোগ করলে তোমার কি আসে, এই দুইটা যোগ করলে তোমার হচ্ছে মোট ব্যয় আসে, মানে মোট খরচ আসে। তাহলে টিএফসি আর হচ্ছে টিভিসি, টিএফসি প্লাস টিভিসি এই দুইটা যোগ সমান সমান কি হয় বলো তো, টিসি হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা যোগ করবা, তার মানে এই যে 10 আর 0 10, 10 10 20, 10 আর 16 26, 10 আর 24 34, 10 আর 34 44, 10 আর হচ্ছে 44 54, এগুলো হচ্ছে আমি টিসি নির্ণয় করলাম। মানে টিএফসি এবং টিভিসি যোগ করলে যে টিসি হয়, এটাই অনেক স্টুডেন্ট জানে না, এবং এটাই পরীক্ষায় অনেক পরীক্ষায় আসছে। তোমরা তো অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করছো, তোমরা কিন্তু জানো। এখন এসি নির্ণয় করতে কি করব, আমরা এসি জানি কি, এসি জানি হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ, টিসি ডিভাইডেড বাই কিউ। তার মানে 10 দিয়ে আমরা শূন্যকে যদি ভাগ করি 0, আমরা 20 দিয়ে যদি 1কে ভাগ করি 20, আমরা যদি 26 দিয়ে 2কে ভাগ করি তাহলে 13, আমরা যদি 34কে 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 11.33, আমরা যদি 44কে 4 দিয়ে ভাগ করি তাহলে 11, আমরা যদি 54কে 5 দিয়ে ভাগ করি তাহলে 10 দশমিক কি বলতো 10.67। তাহলে আমরা হচ্ছে এসি কিভাবে বের করব, এসি হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ দিয়ে আমরা হচ্ছে ভাগ করব, তাহলে আমরা এসিটা পারবো। জাস্ট একটা টেবিল। আমরা এএফসি কিভাবে বের করব, এএফসি জাস্ট মানটা খেয়াল করো। এএফসি কিভাবে বের করব, এএফসি মানে কি, এভারেজ, মানে এভারেজ কি বলতো, এভারেজ মানে এক কথা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, মানে এভারেজ ফিক্সড কস্ট। তাহলে এটা আমরা কিভাবে বের করব বলতো, এটা আমরা কিভাবে বের করব, এভারেজ ফিক্সড কস্ট দেখো কিভাবে বের করব। এভারেজ ফিক্সড কস্ট দ্যাটস আমরা কি করব, আমরা হচ্ছে মোট থেকে বিয়োগ করব, মোট থেকে বিয়োগ করব, ঠিক আছে? মোট থেকে বিয়োগ করবে, 10 আর 10 মাইনাস করলে 0, 20 থেকে 10 মাইনাস করলে তোমার হচ্ছে কত, 20 থেকে 10 মাইনাস করলে তোমার হচ্ছে কত হয় 10। তারপরে হচ্ছে কি বলতো, এই আমরা টিএফসি নির্ণয় করতেছি না, হ্যাঁ এভাবে হবে না। তো আমরা কি করবো বলতো, এই যে এএফসি নির্ণয় করবো, এএফসি সূত্রটা দেখবো, এবিসি আছে, এবিসি বের করবো। আর এমসি তো আমরা কি জানি, মানে এই দুটো কম আসে, এই দুটো কম আসে। আমি নিজে এই যে কেমন করে ফেলছি, কেমন করে ফেলছে তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? কেমন করে ফেলছি বোঝানোর জন্য, আবার একটু মেশাই আগে, জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো এতগুলো দাগ দিলাম। মানে আমি জানি যে দুইটা টেবিল বুঝতে পারলে তোমার আসলে যে কোনো কিছু নির্ণয় করা ইজি হবে, ঠিক আছে? যে কোনো কিছু নির্ণয় করা ইজি হবে। আমরা যদি একটু এমসির ক্ষেত্রে যাই, আমরা যদি একটু এমসির ক্ষেত্রে যাই, এমসিটা খুব পরীক্ষায় আসবে, এই জন্য এমসি আমরা কি করবো, এই টিসিটা বিয়োগ করবো। প্রথমটা ঠিক রাখবো 10, আর দ্বিতীয়টা থেকে মাইনাস করব, মানে 20 থেকে 10 গেলে হচ্ছে 10, আর 26 থেকে হচ্ছে 20 গেলে হচ্ছে 6, 34 থেকে হচ্ছে 26 গেলে হচ্ছে 8, আর 44 থেকে 34 গেলে হচ্ছে 10, আর 54 থেকে 44 গেলে হচ্ছে কত থাকে 10। ঠিক আছে, এই হচ্ছে আমরা এমসি ভাবে নির্ণয় করব। তাহলে টিএফসি, টিএফসি এবং টিভিসি যোগ করলে আমরা পাই টিসি, আর এই এসি আমরা বের করব হচ্ছে এটা টিসি দিয়ে আমরা ভাগ করব, টিসি দিয়ে কিউকে ভাগ করব, আর এমসি হচ্ছে বিয়োগ করে বের করব। আর দুইটা হচ্ছে তোমরা ইজিলি পারবা। আমি হচ্ছে একটু মাথা কম ঘামাচ্ছি, তোমাদের হচ্ছে খুব দ্রুত কথা বলছি, আমি খুব দ্রুত কথা বলছি। একটু হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে যত ধরনের ব্যয় আছে এখানে হচ্ছে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে দিয়ে দিলাম, ওকে ওখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে সব ধরনের বলি, এখানে সব ধরনের হচ্ছে
তোমার যে কার্ভ আছে, মোট ব্যয় রেখা, তারপর হচ্ছে তোমার গড় ব্যয় রেখা, সব ধরনের রেখাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, সব ধরনের রেখাগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই যে হচ্ছে তোমার রেখা, মানে এটা হচ্ছে তোমার গড় ব্যয় রেখা। গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। এসি রেখা কি বলতো, একটু আগে বললাম না যে এসি রেখা কিন্তু কি হয় বলতো, এসি রেখা হচ্ছে ইউ আকৃতির হয়। ইউ আকৃতির হয়, ইউ আকৃতির হয়। কেন এসি রেখা ইউ আকৃতির হয় কেন, এই আকৃতিটা ব্যাখ্যা করো। ঠিক আছে, ইউ আকৃতির হয়। ঠিক আছে, এসি রেখাটা ইউ আকৃতির হয়। কেন ইউ আকৃতির হয় সেটা কিন্তু একটু আগে বলছিলাম, যেটা কিন্তু গ নাম্বার প্রশ্নের মধ্যেও আসে। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে, প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় হচ্ছে এমসি। কিভাবে, আমরা হচ্ছে এইভাবে না করে আমরা মাইনাস করে বের করব। এখানে সবগুলো চিত্র কিন্তু দিছি। এরপরে আয়ের ক্ষেত্রে আসো। ওই যে বলছিলাম না যে গড় আয় প্রান্তিক আয় কিভাবে বের করবো। আয়ের ক্ষেত্রে কি, যে আমরা একটা বিক্রি করলে, মানে 1 টাকা করে বিক্রি করলে, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, সরি এটা টাকা না, এটা হচ্ছে টি হবে, বুঝছো, টি, এটা টাকা না, এটা টাকা না, এটা হচ্ছে টি। টি তাহলে একটা বিক্রি যদি 10 টাকায় করি তাহলে কয় টাকা আয় হবে, মোট 10 টাকা। যদি 9 টাকায় হচ্ছে 2টা বিক্রি করি 18 টাকা, যদি 8 টাকায় 3টা বিক্রি করি তাহলে 24 টাকা। তাহলে এইভাবে আমরা মোট আয়টা বের করবো। তার মানে মোট আয়ের সূত্র আমাদের দাঁড়ালো টি আর সমান সমান পি ইন্টু কিউ। এখানে টি আর কি, টি আর হচ্ছে টোটাল রেভিনিউ, মানে মোট আয়। তাহলে পি ইন্টু কিউ মানে কি বলতো, যে আমরা বের করব হচ্ছে এই যে দামকে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা মোট আয় পাবো। আর গড় আয় কি, আমি একটু আগেই বললাম যে গড় আয় হচ্ছে কি বলতো, এ আর সমান সমান কি বলতো, টি আর ডিভাইডেড বাই কিউ। আমরা টি আর কে কিউ দ্বারা কি করব, এই যে টি আর এটা কিউ দ্বারা ভাগ করব, এই যে কিউ দ্বারা ভাগ করব, এই যে কিউ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাবো বলতো, গড় আয় পাবো। আর প্রান্তিকটা কি করবো, মোট থেকে বিয়োগ করব। 10টা প্রথমে ঠিক রাখবো, এই যে 18 থেকে 10 গেলে 8, 24 থেকে 18 গেলে 6, 28 থেকে 24 গেলে 4, 30 থেকে 28 গেলে 2, 30 থেকে 30 মাইনাস করলে হচ্ছে 0। এই হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো প্রান্তিক আয়। প্রান্তিক আয় হচ্ছে গড় আয়কে আমরা এ আর দ্বারা হচ্ছে বলি, আর প্রান্তিক আয়কে আমরা হচ্ছে এম আর দ্বারা বলি, মার্জিনাল রেভিনিউ। আর গড় আয় হচ্ছে এভারেজ রেভিনিউ, বুঝতে পারছো, এভারেজ রেভিনিউ। এই হচ্ছে আমাদের উৎপাদন আয়। তাহলে এই যে 2টা টেবিল তোমরা শিখলা না, আবার সবগুলোরই আবার কি আছে, রেখাও কিন্তু আছে। সবগুলোরই কি আছে বলতো, এই সবগুলোরই কিন্তু রেখা আছে। ঠিক আছে, সবগুলোরও কিন্তু রেখা আছে, সবগুলোরই রেখা আছে এখানে। ঠিক আছে, সবগুলোরই রেখা আছে। জাস্ট আমি সবগুলো দিলাম। এখন এখানে এমসি তোমার কি আছে বলতো, প্রশ্ন আছে। ওকে, আচ্ছা, এখানে সবগুলো প্রশ্ন দেওয়া আছে, 3 অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো। ওকে, এখন আমরা 4 নম্বর অধ্যায় একটু করব। ঠিক আছে, 4 নম্বর অধ্যায় একটু করব। আচ্ছা, 4 নম্বর অধ্যায়টা অনেকে নাকি বুঝো না, কি কি পড়তে হবে একটু শুনো ভাইয়ারা। দেখো, যে বাজারের প্রকারভেদ থেকে এমসিকিউ এবং ক নাম্বার আসবে। বাজারের প্রকারভেদ যেগুলো আছে না, সেগুলো থেকে এমসিকিউ এবং ক নাম্বার আসবে। কি বাজার বলছিলাম, যে মনোপলি বাজার, মনোপসনি বাজার, মনোপলি বাজার, মনোপসনি বাজার, মনোপসনি বাজার, আবার ডুওপলি বাজার, এগুলো সবগুলো কি বাজার বলতো, এগুলো সবগুলো একচেটিয়া বাজার, সবগুলো একচেটিয়া বাজার। ঠিক আছে, বা একচেটিয়া না বলে আমরা জাস্ট কি বলবো, এটাকে বলবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা কি বলতো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, এখন মোট কথা হচ্ছে আমরা এই যে বাজারের প্রকারভেদগুলো পড়ছি। বাজার কাকে বলে, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান নাই, মানে যেখানেই মূলত একটা দ্রব্যের কেনা বেচা হবে নির্দিষ্ট একটা দামে, দর কষাকষির মাধ্যমে, তো সেটাই হচ্ছে বাজার। মানে বাজার বলতে অর্থনীতিতে স্থান না। ঠিক আছে, সেটা অনলাইনেও হতে পারে। তো এটা হচ্ছে অর্থনীতির বেসিক কনসেপ্টটা মনে রাখো। এখন এর পাশাপাশি আমি বলছিলাম যে এই যে বাজারের প্রকারভেদ, বাজার কি কাকে বলে, তার থেকে গুরুত্বপূর্ণ বাজারের প্রকারভেদগুলো যে আমরা বলবো, এগুলো হচ্ছে অনেকগুলো। যেমন কি, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি কি, একটা হচ্ছে একচেটিয়া বাজার, মনোপলি বাজার, ডুওপলি বাজার, ডুওপসনি বাজার, তারপরে কি বলতো অলিগোপলি বাজার। এগুলো সবগুলো কি বাজার বলতো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন বলা হচ্ছে তোমার হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার। আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার, একটা হচ্ছে স্থানীয় বাজার, একটা জাতীয় বাজার, একটা আন্তর্জাতিক বাজার। এখন এই যে স্থানীয় বাজার, এই স্থানীয় বাজারের পণ্য কোনটি, এভাবে এমসিকিউ প্রশ্ন আসবে যে স্থানীয় বাজারের পণ্য কোনটি, একদম 100%। জাতীয় বাজারের পণ্য কোনটি, স্থানীয় বাজারের পণ্য নিচের কোনটি, ঠিক আছে।
কিংবা জাতীয় বাজারের পণ্য নিচের কোনটি, তখন কিন্তু ভ্যাকাচেকা খাবা। স্থানীয় বাজারের পণ্য কি? স্থানীয় বাজারের পণ্য যে পণ্যগুলো নষ্ট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেগুলো স্থানীয় বাজারের পণ্য। আবার জাতীয় বাজারের পণ্য যেগুলো দেশের ভিতরে কেনা বেচা সম্ভব। আবার আন্তর্জাতিক বাজারের পণ্য কোনগুলো? যেগুলো এক দেশ থেকে আরেক দেশে যায়, যেমন সোনা রূপা যায় না, এগুলো আন্তর্জাতিক বাজারের পণ্য। বুঝতে পারছো? ওকে, তো পণ্য দেখলে কিন্তু বুঝতে পারবা যে কোনটা জাতীয় বাজারের পণ্য, কোনটা আন্তর্জাতিক বাজারের পণ্য। ওকে, আচ্ছা, খুব সুন্দর বলছে নাজমুল সাকিব, সংজ্ঞাটা দিছে। তো আর ক নম্বরের জন্য অপূর্ণ প্রতিযোগিতা, এই যে এখানে বলছি, আর ক নম্বরের জন্য অপূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ দেখবে, যেমন মনোপসনী বাজার, মনোপলি বাজার, ডুওপলি বাজার, মানে এগুলো আমি দেখতে বলছি। দেন পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের স্বল্পকালে ভারসাম্যের যে 3টা চিত্র, সেটা সৃজনশীলের জন্য দেখবে। একচেটিয়া বাজারের ক্ষেত্রেও 3টা চিত্র দেখবে, মানে বলছি 3টা চিত্র, কিন্তু চিত্র কিন্তু একই। একটা হচ্ছে বলছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আসলে স্বল্পকালে কিভাবে ভারসাম্য অর্জন করে, সেম ভাবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে স্বল্পকালে কিভাবে ভারসাম্য অর্জন করে, সেটা হচ্ছে আমরা এখানে দেখব। তো আমরা একটু দেখি যে একটু আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আসলে দেখি এই বাজারে মূলত দামটা কি হয়, দামটা হচ্ছে সমান হয়। দামটা কি হয় বলতো? দামটা সমান হয়। দাম সমান সমান বলি যে পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়। এম আর হয় মানে কি বলতো? যে দাম সমান সমান গড় আয় সমান সমান কি বলতো? প্রান্তিক আয়। এগুলো হচ্ছে সমান হয় হচ্ছে কি বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার স্বল্পকালে 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। বলতো 3 ভাবে ভারসাম্য অর্জন করতে পারে। এখন এর একটা স্বল্পকালীন বাজার, এখানে হচ্ছে পি সমান সমান এ আর সমান সমান এম আর, এটা হচ্ছে পি। ওকে, এটা এখন আমাদের হচ্ছে কি হয় যে বাজারের একটা ভারসাম্যের শর্ত আছে যে এম আর এমসি রেখাকে যে বিন্দুতে সেট করে সেটা আমার ভারসাম্য বিন্দু। ধরলাম নিচের দিক থেকে সেট করলো, এটা হচ্ছে এমসি, তাহলে এটা হচ্ছে এম আর। এম আর রেখা, এটা তো এম আর রেখা আমরা জানি, তাহলে এম আর রেখাকে এমসি রেখা এই বিন্দুতে সেট করছে, তাহলে এই বিন্দু হচ্ছে আমার কি বলতো? ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে আমার ই বিন্দু ধরলাম। ভারসাম্য বিন্দুতে মূলত কি হয়? এই দাম, ভারসাম্য দামটা থাকে। এবং এই ভারসাম্য বিন্দু আমি পাইলাম, তার মানে আমি কি পাইলাম বলতো? এটা যদি আমি পাই যে, এটা যদি আমি পাই হচ্ছে 10 টাকা, এখানে যদি আমি উৎপাদনের পরিমাণ পাই 5, তার মানে আমি পি ইন্টু কিউ পাইছি, মানে আমি মোট আয়টা পাইছি। টি আর সমান সমান পি ইন্টু কিউ, এখানে পি হচ্ছে 10, আমি 10 লিখলাম, আর কিউ হচ্ছে কত? 5, আমি 5 লিখলাম। তাহলে কি 5 10 50, আমার আয়টা বের হয়ে গেছে। এখন আমার ব্যয়টা জানা লাগবে, কারণ আমাকে কি বলছে? মুনাফা নির্ণয় করতে বলবে। এখন আমি যে ব্যয়টা নির্ণয় করব, সে ব্যয়টা নির্ণয় করার জন্য আমাকে এসিটা দেখতে হবে যে আমার গড় ব্যয় কোথায়। এসিটা মাঝে মাঝে যদি এখানে থাকে তাহলে সেটা কি বলতো? সেটা স্বাভাবিক মুনাফা। যদি নিচে থাকে তাহলে সেটা কি বলতো? সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর যদি উপরে থাকে তাহলে সেটা লোকসান। বুঝতে পারছো? খুব সহজ জিনিস। যদি এখানে থাকে তাহলে এসির মান কত? এসির মানও 10। তাহলে এসি কি করব আমরা? যখন টিসি নির্ণয় করব, টিসি মানে মোট খরচ, টিসি সমান সমান সূত্র কি? এসি ইন্টু কিউ। তাহলে এসি এখানে কত? এসি হচ্ছে এই বিন্দুতে টাচ করছে, মানে এসির মান হচ্ছে 10, তাহলে 10 ইন্টু কিউ এর মান হচ্ছে 5। তাহলে কত হবে বলতো? কিউ এর মান যদি 5 হয়, কিউ এর মান যদি 5 হয়, তাহলে কত হবে? 5 10 50। তাহলে 5 10 50, তাহলে এখন তুমি মুনাফা নির্ণয় করবা। মুনাফা নির্ণয় করলে কি? টি আর মাইনাস টিসি। মুনাফা নির্ণয় করো, তাহলে 50 মাইনাস 50, তাহলে 0। যদি 0 আসে তাহলে সেটা স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা। এখন মাঝে মাঝে এসিটা থাকবে না। এসিটা কি বলতো? এসিটা হচ্ছে থাকবে না। এসিটা কোথায় থাকবে? এসিটা নিচে থাকবে। যদি এসিটা এইভাবে নিচে থাকে, এসির মান নিশ্চয়ই এখানে 5 হবে। আর তখন কি আসবে বলতো? এখানে 5 দাও, 10 এর জায়গায় 5 5 25, তখন কি হবে? এখানে 50 মাইনাস কি বলতো? 50 মাইনাস 25, তাহলে আমার অ্যান্সার আসবে কি বলতো? 25। আর এটার নাম কি? অস্বাভাবিক মুনাফা। যদি এসিটা এখানে না থেকে, ধরলাম যে এসিটা এখানে নাই, এসিটা কোথায় আছে বলতো? এসিটা এখন উপরে আছে, এই যে উপরে আছে এসি। তাহলে এসি যদি উপরে থাকে তাহলে 10, এখানে যদি, এখানে কত হবে? 15। মাঝে মাঝে দেখবা পরীক্ষার মধ্যে উপরের সংখ্যাটাই দেওয়া নেই, জাস্ট বিন্দু আছে, তখন তুমি কি করবা? দেখবে যে 5 করে বাড়ছে নাকি 10 করে বাড়ছে। যদি 5 করে বাড়ে উপরে 5 ধরে নিবা, মানে 15 ধরে নিবা। আর যদি 10 করে বাড়ে তাহলে কি বলতো? 10 ধরে নিবা। আর এইটুক জায়গার জন্য আমি 5ই নিলাম, ঠিক আছে? তার মানে এখানে 5, এখানে 10, এখানে 15, তাহলে 5ই নিলাম, এখানে 15। তাহলে এসি যদি এই বিন্দুতে, তার মানে এসির মান এখানে কত হবে? 15। 15 ইন্টু 5, তাহলে 5 15 কত হয়? 5 15 5 5 15 75। ওকে, 75। তাহলে এখানে কি হবে? 75 লেখো। তাহলে এখানে মাইনাস 25 হবে। মাইনাস 25 হলে এটা কি? লোকসান হবে। মাইনাস হলে লোকসান হবে। তাহলে মানে এক কথায় তোমার হচ্ছে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে মুনাফা আসবে, এটা কিন্তু এভাবে আসবে, মানে 3 ভাবে এটা আসতে পারে। একটা স্বাভাবিক মুনাফা,
উপরে যদি যায় এটা লোকসান মাইনাস আসবে, আর এখানে হচ্ছে যদি থাকে একসাথে তাহলে এসিটা হচ্ছে শূন্য, মানে মানটা শূন্য হয়, তখন আমাদের কি হবে, এটা স্বাভাবিক মুনাফা, নিচে আসলে অস্বাভাবিক মুনাফা। আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার শেষ, আমার কি এখন আসবে, একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারও সেম, একচেটিয়া বাজারও সেম, জাস্ট ওখানে ভারসাম্য বিন্দুটা তুমি দেখবা নিচের মধ্যে আছে, মানে ভারসাম্য বিন্দুটা জাস্ট একবার আইডেন্টিফাই করলে ওটাও কি সেম, ওটাও এসি, আর এভাবে বের করবা, মানে একদম পানি, একদম পানি, ঠিক আছে, একদম পানি। তোমার কাছে একচেটিয়া বাজারও সেম। একচেটিয়া বাজারের রেখাটা কেমন, একচেটিয়া বাজারের রেখাটা একটু হচ্ছে তোমাদের জন্য মানে একটু কষ্টকর, ঠিক আছে, একটু কষ্টকর, কিন্তু আমার মনে হয় না, মানে আমার মনে হয় না কি বলতো কঠিন, এই যে, ঠিক আছে, এরকম থাকবে, ঠিক আছে, একচেটিয়া বাজারে কি বলতো এরকম থাকে, এরকম হচ্ছে রেখা থাকে, তো এটা তো ইজি, আমি জাস্ট এসি ধরবো, এসি ধরবো, এখানে তোমার ভারসাম্য বিন্দু থাকতে পারে, এসি ধরে আমরা করে ফেলবো, ওকে। আচ্ছা, তোমরা পারবা, আমার গলা শুধু ব্যথা করতেছে, ঠিক আছে, অনেক কথা বলতেছি তো। আচ্ছা, 4 নম্বর অধ্যায়টা আশা করি যে শেষ, এখানে কিছু ক নম্বর প্রশ্নের সাজেশন দেওয়া আছে, এগুলো পড়বা, তারপরে হচ্ছে কিছু খ নম্বর প্রশ্নের সাজেশন দেওয়া আছে, এগুলো পড়বা, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন আসবে। এরপরে অনুধাবন, এই যে অনুধাবনগুলো দিছি, তো এরপরে হচ্ছে কিছু সৃজনশীল দেওয়া আছে, এগুলো একবার ট্রাই করবা, যে ভাইয়া তো বললো একটু নিজেরা করি দেখি পারি কিনা, ঠিক আছে, তো প্রবলেম হলে তো আমি আছি, ঠিক আছে, ওকে, প্রবলেম হলে ইনশাল্লাহ আমি আছি, এখানে কিছু উত্তরও হয়তো না, এখানে 4 নম্বর অধ্যায়ের কোনো উত্তর দেয় নাই। তো এখন আসলে 9 নম্বর অধ্যায় থেকে কি পড়বো, যে অনেকে বলছিলেন যে ভাইয়া 9 নম্বর অধ্যায় থেকে পড়বো না, কমন আসবে না, কিন্তু বা আমরা পারি না, কঠিন লাগে, দেখো ইজি লাগবে, আমি 9 নম্বর অধ্যায় থেকে কিছু টপিকের কথা বলবো যেগুলো তুমি তুমি পারবা, ওকে। আচ্ছা আসো, ওকে, আচ্ছা, 9 নম্বর অধ্যায় আমি ক্লাসটা দ্রুত শেষ করবো, আমি একটু অসুস্থতা বোধ করছি, বা আমার জন্য একটু দোয়া কইরো। আমি জাস্ট একটু দেখাই দিই যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা দেখবে ভালো করে। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা কি বলতো, আমরা জানি যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা হচ্ছে, জাতীয় আয়ের সূত্রটা হচ্ছে, ভাইয়া বিরতি দেব না, বিরতি দেব না, আমার একটু সমস্যা আছে, আমি জাস্ট একটু একটানে শেষ করে দেই। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা হচ্ছে, একটু দেখো যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা হচ্ছে, আমরা জানি যে আমরা এইভাবে লিখব যে ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি, মানে প্লাস এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম, যদি হচ্ছে এক্স মাইনাস এম থাকে তাহলে লিখতে হবে, যদি না থাকে তাহলে এই অংশটা কি করবে, এই অংশটা স্কিপ করবা, এই অংশটা লেখার দরকার নেই, মানে উদ্দীপকে যার মান থাকবে সেইটুকু লাগবে, মানে একটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি, একটা হচ্ছে ত্রিঘাত, যদি দ্বিঘাত হয় তাহলে এই পর্যন্ত, আর যদি ত্রিঘাত হয় তাহলে সম্পূর্ণটাই লিখবা, বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় হয়, এটাই মূলত আসে, তাহলে সি এর মান দেওয়াই থাকে, সি এর মান এরকম থাকে 50 প্লাস বা 100 প্লাস 0.5 ওয়াই, তারপর আয়ের মান থাকে ধরো 200, জি এর মান ধরে থাকে হচ্ছে 100। তাহলে এখন আমি কি করব, এভাবে উদ্দীপকে মান দেওয়া থাকবে, আমি জাস্ট এখানে কি করব, বসাবো, বসিয়ে আমি যেহেতু এখানে ওয়াই আছে, আমি কি করব বলতো, বা দিয়ে হচ্ছে ওয়াই মাইনাস ওই ওয়াইটা এই পাশে নিয়ে আসবো, 0.5 ওয়াই, আর বাকিগুলো যোগ করব, এখান থেকে মাইনাস, মানে ওয়াই আছে মানে একটা ওয়াই, তাহলে এখান থেকে কি হবে বলতো, তোমার হচ্ছে 0.5 ওয়াই সমান সমান, যে সংখ্যাটা আসবে ধরলাম এখানে 700 আসছে, তারপরে আমরা কি করবো, যে ওয়াই এর মান বের করবো, এটা হচ্ছে এখানে ভাগ নিয়ে যাব নিচে, তাহলে আমরা ইজিলি কিন্তু ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্রটা দেখলেই আমরা একটা ম্যাথ কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবো। তাহলে আমরা কেন 9 নম্বর অধ্যায়টা স্কিপ করবো বলো তো, সহজ জিনিস না, এখান থেকে এই ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের ম্যাক্সিমাম বোর্ডে আসতে পারে, যদি না আসে তাহলে কপাল খারাপ, বাকিগুলো তো আছে। এরপরে আসো যে এখান থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, আসবে এই যে এখান থেকে, কোন থেকে, এই যে ব্যয় পদ্ধতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে, এটা আসবে। এরপরে ভোগ সূচি, ভোগ রেখা অঙ্কন করো, ভোগ সূচি কেমন, যে সি সমান সমান, এই যে এটা কিন্তু ভোগ, সি সমান সমান এরকম 50 প্লাস 0.5 ওয়াই এরকম থাকবে, তো ওয়াই এর বিভিন্ন মান ধরে তুমি একটা সূচি তৈরি করে নিবা, অথবা মাঝে মাঝে একটা ভোগ সূচি দেওয়া থাকবে, তুমি কি করবা, রেখা অঙ্কন করবা, রেখা অঙ্কন করা খুবই ইজি, তুমি জাস্ট একটা রেখা অঙ্কন করবা, যদি সূচি না দেওয়া থাকে তাহলে ওয়াই এর বিভিন্ন মান ধরবা, ওয়াই এর মান মাঝে মাঝে শূন্য ধরবা একবার, 50 ধরবা, অথবা 100 ধরবা, 200 ধরবা, 300 ধরবা, তাহলে তুমি কি হলো, তোমার ইজিলি কিন্তু তুমি একটা ভোগ সূচি পাবা, দেন ভোগ সূচি থেকে তুমি ভোগ রেখাটা অঙ্কন করবা, খুব ইজি জিনিস, একটা সৃজনশীল দেখবা, ক্লিয়ার, ওকে। এরপরে আসো সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় আসবে, যে সঞ্চয় সমীকরণ কি, সঞ্চয় এস, আর বিনিয়োগ কি, এস সমান সমান আই, তাহলে এখানে হচ্ছে কি করবো বলতো, এই যে সঞ্চয় সমীকরণটা দেওয়াই থাকবে, এখানে লিখবা, আই হচ্ছে বিনিয়োগ সমীকরণটা দেওয়া থাকবে, বিনিয়োগ সমীকরণটা লিখে তুমি কি করবা বলতো, এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারবা। মাঝে মাঝে কি কি থাকবে বলতো,
ভারসাম্য জাতীয় আয়ের চিত্র দেখাও, এটা কিন্তু থাকবে। বা ভারসাম্য জাতীয় আয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, তখন কিন্তু এই ভারসাম্য জাতীয় আয়ের চিত্রটা দেখবে। এই 9 নম্বর অধ্যায়ে এটাই আছে, এর বাইরে কি আছে বলতো? আর একটা ব্যাপার আছে, হ্যাঁ আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে তোমার হচ্ছে জিএনপি এবং জিডিপি। জিএনপি এবং জিডিপি, জিএনপি এবং জিডিপি নির্ণয় করো, জিডিপি নির্ণয় করো, জিএনপি এবং জিডিপি নির্ণয় করো, এটা কিন্তু আমাকে পারতে হবে। এই যে জিএনপি এবং জিডিপি নির্ণয় করো, এটা যেহেতু একটু থিওরি, তো এটা খুবই ইজি, যা 2-3টা জিনিস প্র্যাকটিস করবে, এটা কয়েকটা বোর্ডে আসতে পারে। জিএনপি এবং জিডিপি আমি দেই না, কিন্তু এখানে জাস্ট ম্যাথগুলো দিচ্ছি, কিন্তু জিএনপি জিডিপি স্কিপ করে না যাওয়া ভালো। জিএনপি এবং জিডিপি নির্ণয় করো। জিএনপি এবং জিডিপির মধ্যে একটা পার্থক্য হচ্ছে, জিডিপির মধ্যে যারা আমাদের দেশে বিদেশিরা আছে তাদেরটা যোগ হয়। মানে ধরো একজন কি ভারতের অনেকগুলো মানুষ আমাদের দেশে আছে, তারা অনেক কিছু উৎপাদন করছে, টাকা আয় করছে, এই টাকাগুলো জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? আবার যখন তুমি জিএনপি হিসাব করবা, তখন তুমি ধরো আমাদের দেশের কিছু মানুষ আছে, বিদেশে আছে, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের রেমিটেন্সটা আমরা কি করব? আমাদের জিএনপিতে যুক্ত করব। তাহলে জিডিপি মানে হচ্ছে দেশের অভ্যন্তরে, আর জিএনপি মানে হচ্ছে বিদেশিদের বাদ দিয়ে শুধু আমাদের দেশের মানুষগুলোকে হিসেব করব। সে যদি অস্ট্রেলিয়া থাকে, সে অস্ট্রেলিয়াতে থাকলেও তার আয়টা আমরা জিএনপিতে হিসেব করব। বুঝতে পারছো? জিএনপি এবং জিডিপির হচ্ছে পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে আমাদের 9 নম্বর অধ্যায় থেকে কিন্তু ক্লিয়ার আসলে কি কি আসবে। ওকে, আচ্ছা, 9 নম্বর অধ্যায় থেকে কি কি আসবে সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, এখন আসো যে আমরা 10 নম্বর অধ্যায়ের এখানে কিছু ক নম্বরের ইয়া দেওয়া আছে, তো আমরা 10 নম্বর অধ্যায়ের হচ্ছে একটু সাজেশনটা দেই। মুদ্রার বৈশিষ্ট্য, একটা মুদ্রার হচ্ছে বৈশিষ্ট্যটা একটু দেখবা। ওকে, আচ্ছা, মুদ্রার বৈশিষ্ট্যটা একটু দেখবা, বৈশিষ্ট্যটা একটু দেখবা। এরপরে এই যে আরভিং ফিশারের হচ্ছে সমীকরণ, অধ্যাপক আরভিং ফিশারের যে সমীকরণ, তোমার মুদ্রার সমীকরণ, বিনিময় সমীকরণ, সেটা হচ্ছে একবার দেখবা। এই সমীকরণটা দেখলে তুমি মানে ম্যাক্সিমাম ম্যাথ এখান থেকেই আসে, ঠিক আছে? এখান থেকে আসে। এরপরে মুদ্রার পরিমাণ তত্ত্ব এবং অর্থের মূল্য নির্ণয় করার, এই যে কি বলতো, আমরা অর্থের মূল্য নির্ণয় করেছি কি বলতো, ভিএম সমান সমান 1/p, মানে আমরা 1/p মানে দামে 1কে আমরা 1কে আমরা কি করি বলতো, 1 ভাগ দামের স্তর, তাহলে আমরা কি পারি, ভ্যালু অফ মানি পাই, মানে অর্থের মূল্য বা মুদ্রার মূল্যটা বের করি। কিন্তু আগে আমাকে মুদ্রার পরিমাণ তত্ত্বটা বের করতে হবে। পরিমাণ তত্ত্ব অনুযায়ী আমাকে কি করতে হবে বলতো, আমাকে বের করে দামের স্তরটা বের করে তারপরে কি করতে হবে, অর্থের মূল্যটা নির্ণয় করতে হবে। সূত্র আমি লিখেই দিছি, খুব ইজি জিনিস। তারপরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক আসলে কি করে, বা ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের, এটা হচ্ছে থিওরি পড়া, ঠিক আছে? থিওরি পড়াটা একটু পড়ে নিলা। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণ নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ আসলে কেন্দ্রীয় ব্যাংক নিতে পারে বা নেয়, ঠিক আছে? সেই জিনিসগুলো, ব্যাংক আর পরিবর্তন করে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে। তো এটা থিওরি, এটা একটু দেখতে হবে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া, এখানে একটা সূত্র আছে যে কিভাবে বাণিজ্যিক ব্যাংক আসলে ঋণ সৃজন করে। তুমি 1000 টাকা নিয়ে গেলা একটা ব্যাংকে, রূপালী এক্স নামক ব্যাংকে, সে আবার কি করে, একটা হচ্ছে পার্সেন্টেজ রেখে দেয়, মানে তার ব্যাংক আছে, রিজার্ভ রাখে। দেন আবার কি বলতো, তুমি আবার ধরো ওই ব্যাংকটা, মানে এই এক্স ব্যাংকটা নির্দিষ্ট হচ্ছে 10% রেখে কি করে বলতো, 10% রেখে সে হচ্ছে আরেকজনকে ঋণ দেয়। সেই ঋণটা ধরো আরেকটা ব্যাংক গেছে, ওয়াই নামক ব্যাংক, এই ওয়াই নামক ব্যাংক আবার কি করে, 10% বা 20% রেখে আবার সে কি করে ওইটা ঋণ দেয়। আবার সেই ঋণটা আবার ধরো হচ্ছে জেড নামক ব্যাংকে আসে। এভাবে মূলত কি হয়, একটা টাকায় অনেকগুলো টাকা হয়। এভাবে মূলত বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে তারা হচ্ছে ঋণ সৃজন করে। তো বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন কিভাবে হয়, 1000 টাকাকে তারা অনেকগুলো টাকায় কনভার্ট করতে পারে, অনেকগুলো টাকায় বানাতে পারে। বুঝতে পারছো? আমি জাস্ট বললাম যে সূত্রটা একটু দেখতে হবে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। এরপরে মোবাইল ব্যাংকিং এর সুবিধা এবং অসুবিধা, মোবাইল ব্যাংকিং হয়ে কি ধরনের আসলে সুবিধাগুলো হয়েছে এগুলো দেখবা। ওকে, আচ্ছা, তারপরে ক নাম্বার এবং খ নাম্বারের কিছু সাজেশন দেওয়া আছে, এগুলো ইনশাল্লাহ দেখবা। এরপরে কিছু সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলগুলো তোমরা দেখবা। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আসলে ক্লাসটা ছিল। আমি এমসিকিউ হচ্ছে তোমাদের আজকেই স্লাইডটা দিয়ে দিতে বলবো ইনশাল্লাহ। তো তোমরা সেই পর্যন্ত আসলে ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা। কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি আছি তোমাদের জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দিবা, ক্লাস ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। বাকিটা জানি না, আমি হচ্ছে যদিও হচ্ছে আজকেই শেষ করে দিলাম, তারপরে ইনশাল্লাহ ক্লাস নিতে বলে অবশ্যই নিব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে আবার। সবাই ভালোভাবে পরীক্ষা দিবা ইনশাল্লাহ। সালামু আলাইকুম সবাইকে।